লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু আমাকে এনশিওর করবো সবাই যে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা কেন না। আচ্ছা, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আমাদের ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও সবাই, যে সবাই যাতে চলে আসে ক্লাসটাতে, যেহেতু আজকের এই লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ। সবাই একটু ফার্স্ট মেনশন করে দাও, সবাইকে একটু মেনশন করো, সবাই আসুক, তারপর আমি ক্লাস শুরু করব। ওকে, রুটিন দিব, কালকে ম্যাথ ক্লাস আছে, রুটিন তৈরি হচ্ছে। মানে ডেইলি দুইটা ক্লাস করে থাকবে না, আগামী কালকে হচ্ছে তোমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক আছে, আর হচ্ছে তোমার ফিজিক্সের কাজ শক্তি ক্ষমতা আছে। আর আসলে এত অল্প স্টুডেন্ট থাকলে তো ক্লাস নেওয়াটা পসিবল না। একটু মেনশন করো সবাইকে। আচ্ছা, আর কিছু স্টুডেন্ট আসুক, তারপর আমরা শুরু করি। আচ্ছা দেখো, আমরা শুরু করতেছি। হ্যাঁ, সবাই একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন করো যাতে সবাই আসে। আচ্ছা, তো আমাদের আজকের পার্ট হচ্ছে কি, পরিমাণগত রসায়নের সেকেন্ড পার্ট। আমরা গতদিন হচ্ছে টাইপ নাম্বার 3 অর্থাৎ মূল সংখ্যার যে টপিকটা আছে সেই পর্যন্ত আমরা ক্লিয়ার করে রাখছি। তো আজকে হচ্ছে কি, আমরা ঘনমাত্রা যে পার্টটা আছে সেই ঘনমাত্রা পার্টটা থেকে আমরা এখানে শুরু করে দিব ইনশাল্লাহ। তাহলে দেখো আমাদের এই পার্টের মধ্যে কি কি জিনিসগুলো আছে। ফার্স্টে আসো ঘনমাত্রা সংক্রান্ত। আমি একটু স্লাইডের দিকে যাই। ওকে, আসলে খুব কষ্ট লাগে যখন হচ্ছে মানে এত সুন্দর গোছানো, এত সুন্দর করে স্লাইড গুলো গুছিয়ে এনে ক্লাস নিলেও যখন মানে দেখি যে স্টুডেন্টদের কোনো গুরুত্ব নাই জিনিসগুলোর প্রতি, তখন আসলে খুবই খারাপ লাগে। স্টুডেন্ট আসলে কিসের পিছে দৌড়াচ্ছে, আমি এটা চিন্তা করি মাঝে মাঝে, যে তোমরা আসলে কিসের পেছনে দৌড়াচ্ছ বলো। এত কম্প্যাক্ট আকারে পড়াচ্ছে, এত কষ্ট করে পড়াচ্ছি, তারপরেও তোমাদের কোনো রেসপন্স থাকে না, কিচ্ছু থাকে না, ঠিকঠাক মতো এক্সাম দেও না। তো এইগুলা করে আসলে আলটিমেটলি কোনো লাভ নাই। 100 জায়গায় দৌড়ে বললাম না, কোনো লাভ হবে না। এইখানে স্লাইড গুলো দিচ্ছি না, এই স্লাইড গুলো পড়বা ঠিকঠাক মতো, দেখবা কি এখান থেকে 100% কমন পাচ্ছ। এটা পরীক্ষা দিলে তারপর তোমরা বুঝতে পারবা যে আসলে কতটুকুই হয়। যাই হোক, দেখো শুরু করি, যারাই আছো তাদেরকে নিয়ে পড়াই। এরকম হলে হয়তো আমাদের এগ্রি ফ্রি কোর্স বন্ধ করে দিতে হবে, কারণ এত কষ্ট করে ক্লাস নেওয়ার কোনো দরকার নাই। আমরা চাইলে পেড বেস দিতে পারতাম, বাট এত কষ্ট করে আসলে ক্লাস নেওয়ার আমাদের কোনো ই নাই। যে তোমাদেরও যদি রেসপন্স না থাকে, তোমরাই যদি ক্লাস মানে ঠিক টাইম মতো না আসো, কোনো ই না থাকে, তখন আসলে কার জন্য আমি কষ্ট করে পড়াবো? দরকার নাই তো ভাই। দেখো, সকল ঘনমাত্রা রূপান্তর, হ্যাঁ, সকল ঘনমাত্রা রূপান্তর আমরা দেখবো। তো এখানে কি কি জিনিসগুলো আছে দেখো। ফার্স্টে আসো, আমরা মেইন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখানে এইটা। দেখো এখানে হচ্ছে মেইন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইটা, মোলারিটি পর্ব। খুবই গুরুত্বপূর্ণ মোলারিটি পর্ব, যেখান থেকে এগ্রিতে 19-20 সেশনে কোশ্চেন আসছে। প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করা আছে। দেখো প্রত্যেকটা জিনিস এখানে অ্যানালাইসিস করা একবারে। নরমালিটি খুবই সহজ জিনিস। শতকরা পর্ব, শতকরা আসলে মোলারিটির সাথে সম্পর্ক, এবং হচ্ছে কি পিপিএম এই জিনিসটার সাথে সম্পর্ক আছে, পার্সেন্টেজ। তার পরবর্তীতে আমরা হচ্ছে কি পিপিএম পার্টস পার মিলিয়ন, পিপিবি এই জিনিসটা পড়বো, এবং ফাইনালি আমরা পড়বো হচ্ছে কি প্যাথোলজিক্যাল রূপান্তর। এখান থেকে এগ্রি 21-22 সেশন দেখো কোশ্চেন আসছে, এগ্রি 21-22 অলরেডি কোশ্চেন আসছে। এই প্রত্যেকটা জিনিসই আসলে কি একটা ঘনমাত্রা। এবং ঘনমাত্রা বলতে আমরা কি বোঝাচ্ছি দেখো, মানে তুমি এখানে একটা ঘনমাত্রা নির্ণয় করতে পারবো, বাট ডিপেন্ড করতেছে তোমার ঘনমাত্রাটা আসলে কতটুকু ঘন।
যখন খুব বেশি ঘন থাকবে তখন তুমি মোলারিটিতে নির্ণয় করবা, যখন ঘনত্বটা কম চলে আসবে তখন তুমি পিপিএম পিপিবি এগুলোতে নির্ণয় করবা, জাস্ট এটাই। ওকে, তারপর আসো আমাদের মোলারিটিতে আমরা চলে যাচ্ছি ফার্স্টেই। খুব সুন্দর করে দেওয়া আছে মোলারিটি জিনিসটা কি। মোলারিটি হচ্ছে প্রতি 1 লিটার দ্রবণে বা 1000 ml দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে। তাহলে দেখো প্রতি 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে সেটাকে আমরা বলতেছি কি মোলারিটি। আর যেটাকে আমরা অনেক সময় কি এস দিয়ে প্রকাশ করে থাকি। কি দিয়ে প্রকাশ করি? মোলারিটিকে এস দিয়ে প্রকাশ করি, সি দিয়ে প্রকাশ করি, আমরা বিভিন্ন মাধ্যমে হচ্ছে কি প্রকাশ করতেছি। ওকে, এখন আসো মোলারিটি যে সূত্রটা আমরা কি বলছি, প্রতি 1 লিটার দ্রবণে যত মোল দ্রব থাকে, তার মানে কি 1 লিটার, অর্থাৎ নিচে থাকবে আয়তন, উপর থাকবে কি মোল সংখ্যা। তাহলে মোলারিটি এস মানে হচ্ছে কি মোল বাই আয়তন, মোল বাই আয়তন। এখন দেখো আমরা মোল বলতে কি বুঝতে পারি, ডাব্লিউ ইকুয়াল কি বুঝতে পারি, এম ডিভাইডেড বি। ডাব্লিউ ইকুয়াল কি ডাব্লিউ ডিভাইডেড মোল। তাহলে আমরা মোল বলতে কি বুঝি, ডাব্লিউ ডিভাইডেড এম, অর্থাৎ কি যৌগের ভর ডিভাইডেড হচ্ছে কি আণবিক ভর, এই জিনিসটা আমরা বুঝতে পারি। তাহলে আমরা জাস্ট এখানে এটা বসাই দিলাম এবং কি ভি। তার মানে কি আমরা আলটিমেটলি বলতে পারি মোলারিটি এস ইকুয়াল কি ডাব্লিউ বাই এম ভি। তো অনেকে যেটা করে এখানে 1000 গুণ করে ফেলো, আমি তোমাদেরকে বলবো যে এখানে ডিরেক্টলি কি ভিটা বা আয়তনটা লিটারে নিয়ে আসবা, তাহলে 1000 গুণ বা এই জিনিসগুলো তার মানে কি এখানে জিনিসটা আসলে কি তোমরা জাস্ট আয়তনটা লিটারে নিয়ে আসবা, তাহলে আর তোমাদের এখানে এক্সট্রা করে কোনো কাজকর্ম করার দরকার নাই। আচ্ছা, এরপর আসো আমরা এককটা দেখি। তার মানে কি মোলারিটির এককটা কি হবে, এখানে কি আমরা জানি কি মোল ডিভাইডেড আয়তন। তাহলে মোলের একক মানে কি মোল, মানে মোল তো মোলেই, এবং কি আয়তনের একক লিটার, এই জন্য এখানে কি হবে মোল পার লিটার। এটা হচ্ছে কি আমাদের এককটা। তো কিছু প্রমাণ দ্রবণ আছে, এগুলো একটু জানতে হবে। প্রমাণ দ্রবণ, প্রমাণ দ্রবণ জিনিসটা কি, যে সকল দ্রবণের ঘনমাত্রা আমাদের জানা থাকে, তাহলে কি যে সকল দ্রবণের ঘনমাত্রা জানা থাকে সেটাকে বলা হচ্ছে কি প্রমাণ দ্রবণ। আমরা কি জানি দেখো সেমিমোলার, সেমিমোলার বলতে কি বোঝাচ্ছি আমরা, অর্ধেক, অর্থাৎ 0.5 মোলার আমরা বলতে পারি। ডেসিমোলার এটা মানে কি 0.1 মোলার হবে। 0.1 মোলার দ্রবণকে আমরা কি বলবো, ডেসিমোলার বলবো। এরপর দেখো সেন্টিমোলার, সেন্টি মানে কি 0.001 মোলার হবে। এন্ড ফাইনালি আসো সরি 0.01, এন্ড ফাইনালি হচ্ছে কি মিলিমোলার 0.001। তাহলে আমরা কি কি পেলাম এখান থেকে, তোমাকে অনেক সময় বলতে পারি কি এটা একটা সেমিমোলার দ্রবণ, এটা একটা ডেসিমোলার দ্রবণ, তখন কিন্তু তোমাকে এই জিনিসগুলো জানা থাকতে হবে। তাহলে আমরা কি পড়লাম, সেমিমোলার 0.5 মোলার, আমরা পড়লাম হচ্ছে কি ডেসিমোলার 0.1 মোলার, সেন্টিমোলার 0.01 মোলার, এবং কি মিলিমোলার 0.001 মোলার। এই জিনিসটা আমরা পড়ে ফেলছি এখানে। আচ্ছা, তো এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের মোলারিটি থেকে। চলো আমরা একটু প্র্যাকটিসে চলে যাচ্ছি এখন। তাহলে দেখো এখানে একটা কোশ্চেন আসছে এগ্রিতে 21-22-এ, এখানে একটা কোশ্চেন আসছে কোথায়, এগ্রি 21-22 এবং কি বাউতে 10-11-27 সেশনে চলে আসছে। তো কি বলছে, প্রতি লিটারে আমাদের কি দেওয়া আছে এখানে, প্রতি লিটার, প্রতি লিটারে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে মোলারিটিটা কত হবে। তাহলে কি বলছে, প্রতি লিটারে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে মোলারিটিটা কত হবে। তাহলে দেখো আমার এখানে কি কি জিনিসগুলো দেওয়া আছে, আমার বের করতে হবে কি আলটিমেটলি মোলারিটি এসটা বের করতে হবে। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, ডাব্লিউ যৌগের ভর, ডাব্লিউ দেওয়া আছে কত 5 গ্রাম। তাহলে আমাদের যৌগটা কি সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা আমাদের ভরটা কত হবে দেখো, এইটার এম, এম মানে হচ্ছে কত আমাদের বলো তো দেখি, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়ামের ভর কত 23 প্লাস অক্সিজেনের 16 প্লাস হচ্ছে কি 1, তাহলে আমাদের কত হচ্ছে এখানে 50, আমাদের কত হচ্ছে আলটিমেটলি এখানে 50 গ্রাম, এটা হচ্ছে কি এম। এরপর দেখো ভি, ভি আমাদের কত দেওয়া আছে, অলরেডি 1 লিটার দেওয়া আছে, তো আমাদের আর বের করার দরকার নাই। এখন আমরা কি করব, এস ইকুয়াল ওয়াট এটা নির্ণয় করব। সো আমরা কি জানি মোলারিটি এস ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড এম ভি, ভি মানে কি লিটার, ভি মানে কি লিটারে, দ্যাটস ইট, আর কিছু না। তাহলে বসাও তোমরা, তোমরা এটা করার চেষ্টা করো। ডাব্লিউ কত আছে আমাদের 5, এম কত আছে আমাদের এখানে তোমার 40 ইনটু ভি কত আছে আমাদের এখানে বলো, বি আছে হচ্ছে আমাদের কত 1, তাহলে আমাদের কি আসছে আলটিমেটলি 5 ডিভাইডেড 40। এখন আমরা এটাকে কিভাবে কি করব দেখো, আমরা এখানে কি করব একটু খেয়াল করে দেখো, আমরা এখানে কি করতে পারি, এটাকে 50 বলতে পারি। যদি 50 বলতাম তাহলে কত আসতো 1.25। কিভাবে দেখো, আমি যদি এখানে কি গুণ করি 10 গুণ করি, নিচেও করলাম কি 10 গুণ, তাহলে দেখো আমার কি আসতেছে এখানে। তাহলে আমি বললাম এটা হচ্ছে কি 5 × 50। ওকে, তাহলে আমার এই যে ধরো 50-এর মধ্যে 40 কতবার যায়, একবার যায় 40, বাকি থাকে কত 10। এই 10টা 40-এর কত ভাগ, 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ মানে কি 0.25। সো আমরা আলটিমেটলি বলতে পারি কি এখানে
মানে 50-কে ভাগ করলে 1.25 হবে, বাট আমরা তো 50-কে ভাগ করতেছি না, আমরা 5-কে ভাগ করতেছি, তাহলে আমার কি হবে 0.125 মোল। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে এটা কোথায় আসছে দেখছো, এগ্রিতে আসছে একবার, বাকৃবিতে অলরেডি 2বার চলে আসছে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওহো, এখানে 40 সরি, ঠিকই তো আছে, এখানে 40 না, আমি 40 নেব, এটা 40 হবে, দেখো এটা এখানে একটু 40 হবে। 40। ওকে, তাহলে আমরা এখানে মনে কোশ্চেনটা ঠিকই করছি, 40-এ লিখছি, হ্যাঁ সলভ ঠিক আছে, 40 হবে, 0.125। আচ্ছা, পরের কোশ্চেন আসো দেখি। ওকে, পরেরটা কি বলতেছে, এখানে বলছে কি আমার এখানে 100 ml 0.202 মোলার সোডিয়াম কার্বনেটের দ্রবণ তৈরি করতে কত গ্রাম সোডিয়াম কার্বনেট প্রয়োজন, কত গ্রাম সোডিয়াম কার্বনেট প্রয়োজন। অর্থাৎ এখানে আমরা কি বের করব, ডাব্লিউ ইকুয়াল ওয়াট বের করব। তাহলে আমার কি বলছে, তোমার ডাব্লিউ বের করতে হবে। তাহলে আমার এখানে সোডিয়াম কার্বনেট, তাহলে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত, এম। এম কত, সোডিয়ামের ভর কত 23, 23 ইন্টু 2, আচ্ছা, প্লাস কার্বনের কত 12, প্লাস অক্সিজেনের কত 16 ইন্টু 3। তাহলে আলটিমেটলি হিসাব করো 23 দুগুণে 46, প্লাস হচ্ছে কি 12, প্লাস হচ্ছে কি 3 শূন্য 48। ওকে, তাহলে আমাদের আলটিমেটলি আসতেছে কত 106। এটা হচ্ছে কি এম। এখন আমাদের এখানে আয়তন কত দেওয়া আছে, ভি। দেখো ভি দেওয়া আছে কত আমার এখানে 100 ml। 100 ml কে যদি আমি লিটারে নিয়ে যাই তাহলে কত আসবে, 0.1 লিটার আসবে। তারপর দেখো এস, মোলারিটি কত দেওয়া আছে 0.02 মোলার, তাহলে এস ইকুয়াল দেওয়া আছে কত 0.02 মোলার, তাই না। এখন আমার বের করতে হবে কি ডাব্লিউ ইকুয়াল ওয়াট। সো আমরা কি জানি, এস ইকুয়াল, আমরা সূত্র কি জানি, ধরো সলিউশনে যদি আমরা যাই, আমরা সূত্রে জানি হচ্ছে কি, দেখো মোলারিটি এস ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড এম ভি। ওকে, আমাদের বের করতে হবে কি ডাব্লিউ, যেহেতু যৌগের ভর চাইছে ডাব্লিউ বের করব। আমরা কি করব, আমরা এখানে কি এস এম ভি, তাহলে এস আমার কত আছে এখানে 0.02, এম আমার কত আছে এখানে, এম কত 106। ওকে, আমার ভি কত দেওয়া আছে এখানে আমার 0.1। আচ্ছা, তোমরা একটু মনে রাখবা, কাউকে যদি আমরা 0.1 দিয়ে গুণ করি, তাকে 10 দিয়ে ভাগ করা একই কথা। 0.1 দিয়ে গুণ করা আর 10 দিয়ে ভাগ করা কিন্তু একই কথা। তাহলে দেখো আমরা যদি এখানে কি করি, আমরা যদি এখানে এই দুইটাকে কি করি 0.1 দিয়ে গুণ করি 106 কে, তাহলে কি আসবে আমার 10.6। তাহলে এইটুকের মধ্যে আমার আসতেছে কত 10.6। আচ্ছা, এখন দেখো আমরা এইখানে কি করব, এটাকে 2 দিয়ে গুণ করব। আমার এইখানে দশমিকের আগে কি আছে আমার দেখার দরকার নাই, বা তোমরা আরো একটু সহজভাবে করতে পারো। আমরা এটাকে কি বলতে পারি বলো তো দেখি, দশমিকের এক গড় ডানে নিলে ইনভার্স 1, তাহলে আমরা বলতে পারি কি 0.2 ইনভার্স 1। তারপর বলতে পারি কি 2 ইন্টু tan ইনভার্স 2। তাহলে দেখো এক গড় নিলাম মানে কি tan ইনভার্স 1, আর এক গড় ডানে নিলাম মানে হচ্ছে কি tan ইনভার্স 2। তাহলে আমরা কি বলতে পারি 2 ইন্টু tan ইনভার্স 2। তাহলে দেখো এখানে আমরা আসতেছি আলটিমেটলি 21.2 ইন্টু tan ইনভার্স 2। ইনভার্স 2 মানে কি দশমিকটা দুই ঘর বামে আসবে, তাহলে এক ঘর দুই ঘর, অর্থাৎ 0.212। এটা হচ্ছে আলটিমেটলি অ্যান্সার 0.212। 0.212 কার আসছে অ্যান্সার বলো। সবাই কি বন্ধু বান্ধবদের মেনশন দিবা না, বলো বন্ধু বান্ধব কি তোমাদের হারায় গেছে নাকি নাই, একদমই থাকলে একটু মেনশন করে দাও, যাতে সবাইকে নিয়ে ক্লাসটা করতে পারি, বা ক্লাসটা নিজের টাইম লাইনে শেয়ারও করতে পারো। ওকে, ঠিক আছে, তারপর আসো। এখন আসো এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে আমাদের এখানে একটা কিছু টুইস্ট আছে। দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দেখো কি বলছে, 250 সিসি 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড থাকে। আমাকে এখানে আয়তন যেটা দেওয়া আছে ভি, এখানে কত দেওয়া আছে 250 সিসি। সিসি মানে কি কিউবিক সেন্টিমিটার, ওকে, বা ঘন সেন্টিমিটার। তাহলে আমরা মনে রাখবো এখান থেকে একটা জিনিস একটু আমরা মনে রাখি, খেয়াল করে দেখো এখানে আমরা যদি মনে রাখতে যাই তাহলে হচ্ছে যে আমরা মনে রাখবো কি 1 মিলিলিটার ইকুয়াল হচ্ছে কি 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল হচ্ছে তোমার কি 1 সিসি। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে কি সেম। আবার আমরা যদি বলি কি 1 লিটার ইকুয়াল হচ্ছে কি 1 ডেসিমিটার কিউব, এই জিনিসটা সেম। আবার যদি বলি হচ্ছে কি 1000 বা 1 মিটার কিউব, এটি ইকুয়াল হচ্ছে কি আমরা মনে রাখবো কি 1000 লিটার। সো এই জিনিসটা একটু মনে রাখো, হ্যাঁ। তাহলে আমরা এখানে যে আমাদের সিসিটা দেওয়া আছে, অনেকে যে ভুলটা করবে এখানে যে বলবা যে এখানে তো সিসি দেওয়া আছে, সিসি তো পড়ি নাই। তার মানে এখানে সিসি মানে কি জানো,
সিসি মানে হচ্ছে কি সেন্টিমিটার কিউব, সিসি মানে হচ্ছে কি এমএল। তাহলে আমরা বলতে পারি কি এই 250 সিসি মানে কি 250 এমএল। ওকে, তার মানে আমরা এখান থেকে কি বলতে পারতেছি, এখানে 0.25 লিটার ভি দেওয়া আছে। এরপর বলছে 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড। তাহলে দেখো এস কত দেওয়া আছে আমার 0.1 মোলার। এন্ড ফাইনালি দেখো কত গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। তাহলে আমার ডাব্লিউটা বের করতে হবে, এখানে আলটিমেটলি কি বের করতে হবে ডাব্লিউ। তো আমরা যদি একটু এখান থেকে এমটা বের করি, তাহলে এম কত হবে, সালফিউরিক অ্যাসিড এম মানে কত 98। সুতরাং আমাদের কি ডাব্লিউ ইকুয়াল ওয়াট, এই জিনিসটা আমাদের এখান থেকে বের করিতে হইবে। চলো আমরা একটু বের করে ফেলি এটাকে। তো ফার্স্টে আসো আমরা কি বলতে পারি, W ইকুয়াল এস এম ভি। আগের সূত্র থেকে আমরা পাইছি না, মানে এস ইকুয়াল ডাব্লিউ বাই এম ভি, তারপর আমরা এটাকে সূত্রটা কি করে ফেললাম। আচ্ছা, ওকে, তাহলে এস কত এখানে 0.1, এম কত এখানে বলো, এম দেওয়া আছে কত 98। আচ্ছা, ভি কত এখানে 0.25, 0.25। তো চলো আমরা আগের সিস্টেমই করি। তো আমরা যদি এই দুইটার মধ্যে একটা গুণ করে ফেলি তাহলে কত আসবে, আমি জানি কি বলছিলাম তোমাকে 0.1 দিয়ে কাউকে গুণ করা আর হচ্ছে কি তোমার 10 দিয়ে ভাগ করে একই কথা। তার মানে এখানে কত আসবে 9.8 আসবে 10 দিয়ে ভাগ করলে। আর 0.25 দিয়ে একটু মনে রাখবা যে আমরা এক্স এর সাথে যদি 0.1 গুণ করি আর এক্স কে যদি 10 দিয়ে ভাগ করি একই কথা। আমরা যদি এক্স এর সাথে 0.25 দিয়ে গুণ করি, আবার আমরা যদি এক্স কে 4 দিয়ে ভাগ করি একই কথা, হিসাব জিনিসটা সেমই। তাহলে আমরা এটা বলতে পারি না। সো আমাদের এখানে বলতে পারি কি দেখো, আমরা এটার সাথে এখন 0.25 গুণও করতে পারি, আবার এটাকে 4 দিয়ে ভাগও করতে পারি। তো 4 দিয়ে ভাগ করো, আমাদের কত আসতেছে, আমরা জানি কি 4 25 100, 4 24 কত আসবে তোমার 98। এখানে যদি 98 হইতো তাহলে কত আসতো 24.5 আসতো, বাট এখানে তো 98 না, এখানে আছে কত 9.8। সো আমাদের কি হবে 2.45, 2.45, দিস ইজ দ্য অ্যান্সার। তো উত্তর কার সাথে মিলছে 2.45 গ্রাম। ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই পড়তেছো, গুড। জেরিন বলতেছো, তারপর আদিবা, হাবিবা, রাকিব, কিবুত, সুজি, মুজান 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 মুজান, গুড, ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। ফাতেমা তুজহারা, গুড, ভেরি গুড, সবাই ভালো অ্যান্সার করতে পারতেছে। ওকে, তাহলে আমাদের মোলারিটিটা শেষ। আচ্ছা, মনে রাখবা মোলারিটির উপর কিন্তু তাপমাত্রার প্রভাব আছে, এটা নিয়ে কোশ্চেন আসছে এগ্রিতে। তাহলে আমরা একটু এখানে লিখে রাখি, এই যে মোলারিটি জিনিসটা আছে, কত সুন্দর করে স্লাইড গুলো নিয়ে আসছি, আর তাও পোলা বলে নাকি মন ভরে না। আচ্ছা, মোলারিটি হচ্ছে, মোলারিটির উপর কিন্তু তাপমাত্রার প্রভাব আছে, তাপমাত্রার প্রভাব বিদ্যমান মোলারিটির উপর। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখবো, মোলারিটির উপর তাপমাত্রার প্রভাব বিদ্যমান আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন যাব কোথায়, মোলালিটিতে। মোলালিটিতে, ওকে, দেখো মোলালিটিতে কি বলতেছে ভাইয়া, এখানে 1 কিলোগ্রাম দ্রাবকে যত মোল দ্রব দ্রবীভূত থাকে, তাহলে আগেরটা ছিল কি 1 লিটার, এখন এটা কি আসছে আমাদের 1 কিলোগ্রাম। তাহলে পার্থক্য বুঝছো, মানে জিনিসটা অলমোস্ট সেম, বাট আগে ছিল কি 1 লিটার, এখন আসছে কি তোমার 1 মিলি মানে গ্রাম, মানে 1 লিটার এখন হচ্ছে কি 1000 মিলিগ্রাম বা 1 কেজি। ওকে, 1000 মিলিগ্রাম বা 1 কেজি দ্রাবকে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে বলতেছি কি আমরা মোলালিটি বলতেছি। ওকে, তাহলে আসো আমাদের সূত্রটা কি হবে, আগে ছিল কি তোমার দ্রবের মোল ছিল, ঠিক আছে, মোল ডিভাইডেড আয়তন ছিল, এখন জাস্ট হবে কি মোল ডিভাইডেড ভর হবে, এইটুকুই। সো আমাদের এখান থেকে জীবনও ম্যাথ আসবে না, কোনোদিন ম্যাথ আসেও নাই, তোমরা জাস্ট হচ্ছে কি এখান থেকে এককটা মনে রাখবা। আমাদের মোলারিটির একক ছিল কি মোল পার লিটার, আর এখানে কি হবে মোল পার কেজি, আর এটার উপর কোনো তাপমাত্রার প্রভাব নেই, এই কথাটা মনে রাখো। তাপমাত্রার প্রভাব ওয়ান এন্ড অনলি মোলারিটির উপর আছে, ঠিক আছে। তো এইটুক জিনিস মনে রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে। তারপর আসো দেখি নরমালিটি। আচ্ছা, নরমালিটি বলছে কি প্রতি লিটার দ্রবণে দ্রব পদার্থের গ্রাম সমতুল্য পরিমাণ। ওকে, তোমরা জাস্ট মনে রাখবা নরমালিটির জন্য তুল্য সংখ্যা লাগবে, মোলারিটি ইনটু তুল্য সংখ্যা। অর্থাৎ নরমালিটি এন মানে হচ্ছে তোমার কি জানো, নরমালিটি এন মানে হচ্ছে এসই, মোলারিটি ইনটু তুল্য সংখ্যা, এটা হচ্ছে কি নরমালিটি সূত্র। তাহলে নরমালিটি মানে কি মোলারিটি ইনটু তুল্য সংখ্যা। সেই যে আমাদের প্রথম লেকচারে পড়ছিলাম বা প্রথম স্লাইডটা পড়ছিলাম, কি বলছিলাম যে তোমাদের নরমালিটি দুইটা জায়গায় লাগে মেইনলি, এক হচ্ছে তোমাদের তিনটা জায়গায় লাগবে, একটা হচ্ছে তোমার নরমালিটি নির্ণয় করতে গেলে, আরেকটা হচ্ছে টাইট্রেশনের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে তোমাদের এর ক্ষেত্রে, মানে সমীকরণী যে হিসাব নিকাশ গুলো আছে সেটার ক্ষেত্রে হচ্ছে কি তোমাদের নরমালিটি গুলো লাগবে, মানে তুল্য সংখ্যাটা লাগবে। বাট এই যে দেখছো এখানে কিন্তু তুল্য সংখ্যা চলে আসছে, তাহলে নরমালিটি ইকুয়াল কি এস ই, তাহলে নরমালিটিকে এম দিয়ে প্রকাশ করে কি, এবং ইকুইভ্যালেন্ট লিটার ইনভার্স এটা দিয়ে প্রকাশ করে, এগুলো হচ্ছে একক।
আচ্ছা নর্মালিটি গেল, এখন চলো কোশ্চেনে চলে যায়। কি বলছে? 1 লিটার 2 নরমাল সালফিউরিক অ্যাসিডের ভর কত? 1 লিটার 2 নরমাল সালফিউরিক অ্যাসিডের ভর কত? তাহলে দেখো আমরা কি জানি, নরমালিটি n ইকুয়াল আমরা কি জানি, SE। ওকে, আচ্ছা তাহলে আমরা যদি এখান থেকে S টা বের করতে পারি, তাহলে কি আমরা এটা বের করতে পারবো না? আমরা কি ভরটা বের করতে পারবো না? পারবো। তাহলে ধরো আমরা যদি এখানে মোলারিটি S টাকে বের করি, তাহলে কি আসবে? N ডিভাইডেড E। এখন দেখো n এর মান কত আছে? 2। ই কত হবে? সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন কয়টা? 2টা, তার মানে তুল্য সংখ্যা ই কত হবে? 2 হবে। খুবই সিম্পল, তাহলে 2 দিলাম। তাহলে এখানে মোলারিটি কত আসছে? 1 মোলার। তাহলে মোলারিটি কত আসছে আমার? এখানে 1 মোলার আসছে। আচ্ছা এখন আমরা কি জানি, মোলারিটি S ইকুয়াল আমরা জানি হচ্ছে কি, দেখো W ডিভাইডেড MV, এটা আমরা জানি না? আচ্ছা W ডিভাইডেড MV জানি। আচ্ছা এখন দেখো এখানে আমাদের W টা বের করতে হবে। তো আমরা কি বলতে পারি এখানে, দেখো আমরা বলতে পারি W ইকুয়াল কি, S MV। সো আমাদের S কত আছে এখানে? 1। M সালফিউরিক অ্যাসিড আণবিক ভর কত? 98, লিখলাম 98। আয়তন কত আছে আমাদের এখানে? 1 লিটার, লিখলাম 1। সো আলটিমেটলি আমাদের কত আসছে? 98 গ্রাম। এটাই হচ্ছে কি আমাদের ভরটা। পারবা এটা? বলো, এটা কে বুঝছো একটু বলো। আচ্ছা ঠিক আছে, ওকে তারপর চলো দেখি। এখন আসো, আমাদের নরমালিটি আমাদের ক্লিয়ার। এখন আমরা দেখবো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, কিভাবে শতকরা থেকে তোমরা মোলারিটি নির্ণয় করতে পারো। আচ্ছা শতকরা মানে কি? পার্সেন্ট। শতকরা মানে কি? পার্সেন্ট থেকে আমরা কিভাবে মোলারিটি নির্ণয় করতে পারি। তো আমাদের ডিরেক্ট একটা সূত্র মনে রাখবো, মানে মোলারিটি S ইকুয়াল পার্সেন্ট ইনটু 10 ডিভাইডেড আণবিক ভর। অর্থাৎ মোলারিটি S ইকুয়াল কি, তোমাকে যে পার্সেন্টটা কোশ্চেনে দেওয়া থাকবে সেই পার্সেন্টের সাথে 10 গুণ করবা, গুণ করে কি আণবিক ভর দিয়ে জাস্ট ভাগ করে ফেলবা, জাস্ট আণবিক ভর দিয়ে ভাগ করে ফেলবা, তাহলে হচ্ছে কি তোমরা এখানে এটা নির্ণয় করতে পারবা। এখন আসো আমরা একটা কোশ্চেন সলভ করি, যে 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা মোলারিটিতে কত? তো আমাকে এখানে পার্সেন্টটা দেওয়া আছে 5%, আমাদের মোলারিটি নির্ণয় করতে হবে। তাহলে S ইকুয়াল আমরা কি মনে রাখবো, পার্সেন্ট ইনটু 10 ডিভাইডেড হচ্ছে কি আণবিক ভর। তাহলে পার্সেন্টটা কত দেওয়া আছে আমার এখানে? 5% দেওয়া আছে। ওকে, ইনটু 10 আণবিক ভর, সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর কত? 40। তো আমার এখানে পাচ্ছে কি 50 ডিভাইডেড 40 ইকুয়াল হচ্ছে কি, আমরা বলতে পারি এখান থেকে 1.25। এটা হচ্ছে কি আমার এখানে কি আসছে, মোলারিটিটা আসছে। তাহলে আমরা বলতে পারি না? বলো কত সহজ না শতকরা থেকে মোলারিটিতে যাওয়াটা? খুবই ইজি। সবাই বুঝছো এটা? বলো সবাই কি বুঝছো? আচ্ছা তারপর আসো, এখন আমরা পিপিএম এ চলে যাবো। সো আমাদের শতকরা ক্লিয়ার, ঠিক আছে। এখন পিপিএম, পিপিএম শব্দটা মানে কি? পার্টস পার মিলিয়ন। পার্টস মানে কি অংশ, পার মিলিয়ন, 1 মিলিয়নে কতটুকু অংশ আছে এটাকে বলা হচ্ছে কি পিপিএম। আচ্ছা এখানে মূলত হচ্ছে তোমার প্রতি প্রতি 10⁶ ভাগ, অর্থাৎ 10⁶ মানে কি, প্রতি 1 মিলিয়ন ভাগ দ্রবণে যত ভাগ দ্রব থাকতেছে সেটাকে বলতেছি কি আমরা পিপিএম। প্রতি 1 মিলিয়ন ভাগ দ্রবণে যত ভাগ দ্রব থাকে সেটাকে বলতেছি কি আমরা পিপিএম বলতেছি। ওকে, অর্থাৎ তুমি যদি এখানে কোন একটা নিলা, দ্রবণ নিলা, এই দ্রবণটাকে তুমি 10 লক্ষটা ভাগ করলা, ভাগ করার পর তুমি দেখলা এখানে 100 ভাগ হচ্ছে কি তোমার, ধরো কোন দ্রবটা আছে, মানে এই দ্রবণটার মধ্যে 10 লক্ষটা ভাগ করার পর তুমি খেয়াল করলা যে মানে 100 ভাগ হচ্ছে কি তোমার এখানে দ্রবটা আছে, তাহলে তুমি বলবো হচ্ছে কি এটা 100 পিপিএম। অর্থাৎ প্রতি 10 লক্ষ ভাগ দ্রবণে যত ভাগ দ্রব থাকে সেটাকে বলতেছি আমরা পিপিএম বলতেছি। দ্যাটস ইট, আর কিছু না। তাহলে পিপিএম কে আমরা বলতে পারি কি পার্টস পার মিলিয়ন। তার মানে কি 1 পিপিএম যে কথা, 1 লিটারে 1 মিলিগ্রাম দ্রব থাকে একই কথা। তাহলে আমি আবার বলতেছি 1 পিপিএম যে কথা, 1 লিটারে 1 মিলিগ্রাম দ্রব থাকে একই কথা। আচ্ছা তাহলে 1 পিপিএম ইকুয়াল কি 1 মিলিগ্রাম পার লিটার অথবা 1 মাইক্রোগ্রাম পার লিটার। তার মানে 1 লিটার একটা দ্রবণের মধ্যে তোমার যদি 1 মিলিগ্রাম দ্রব থাকে সেটাকে আমরা 1 পিপিএম বলতে পারবো। আবার
1 মিলিলিটার একটা দ্রবণের মধ্যে যদি 1 মাইক্রোগ্রাম দ্রব থাকে সেটাকে আমরা কি বলতে পারবো 1 ppm বলতে পারবো। সো আমরা এই জিনিসগুলো হচ্ছে কি জাস্ট থিওরির জন্য রাখবো যে 1 ppm ইকুয়াল 1 মিলিগ্রাম পার লিটার ইকুয়াল কি 1 মাইক্রোগ্রাম পার লিটার, এটা ইম্পর্টেন্স দিয়ে রাখো। তাহলে ppm, তাহলে আমরা ppm মানে কি এই সূত্রটা মনে রাখবো, মোলারিটি ইনটু আণবিক ভর ইনটু 10 টু দি পাওয়ার 3। তাহলে মোলারিটি ইনটু আণবিক ভর ইনটু হচ্ছে কি 10 টু দি পাওয়ার 3, এটা হচ্ছে কি আমাদের ppm এর সূত্রটা। তাহলে আমরা এটা মনে রাখবো, মোলারিটি ইনটু আণবিক ভর ইনটু 10 টু দি পাওয়ার 3, এটা হচ্ছে কি আমাদের ppm এর সূত্র। জাস্ট এইটুক কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারবা না, এইটুক ক্লিয়ার রাখবা, বাকিটা দেখো একদম অটোমেটিক্যালি পারবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবা। আজকে যেভাবে পড়াচ্ছি জাস্ট এইটুক নিয়ে যাবা, তুমি এগ্রিতে বলো কি যে কোনো একটা ভার্সিটিতে তুমি এখান থেকে কোনো কোশ্চেন ভুল করবে না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ। তোমাকে শুধু সেভাবে শিখে যাইতে হবে, ক্লাসটা শুধু মনোযোগ দিয়ে করো, আর কিচ্ছু না। আচ্ছা এখন দেখো এখানে কি বলা আছে যে অক্সিজেনের ঘনমাত্রা 2 ইনটু 10 ইনভার্স 4 মোলার হলে, তাহলে এটা কি আছে আমার এস দেওয়া আছে, হলে ppm এ কত হবে? তাহলে দেখো আমার এখানে এস দেওয়া আছে কত 2 ইনটু 10 ইনভার্স 4 মোলার। আচ্ছা তারপর দেখো এম আণবিক ভর, এম কত দেওয়া আছে, এম কত দেওয়া আছে 32, 16 ইনটু 2 অর্থাৎ কি 32। তাহলে আমরা কি জানি মোলারিটি, দেখো আমরা জানি মোলারিটি এস ইকুয়াল, আমরা জানি কি মোলারিটি সরি ppm চাইছে না আমাদের, দুঃখিত। আমরা মনে রাখবো এখানে ppm ইকুয়াল এস ইন্টু এম ইন্টু 10 টু দি পাওয়ার 3। তাহলে এস কত দেওয়া আছে এখানে 2 ইন্টু 10 ইনভার্স 4 ইন্টু এম কত দেওয়া আছে এখানে 32 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তাহলে দেখো এখানে যদি কাটি এই 10 ইনভার্স 4 আর 10 টু দি পাওয়ার 3 দুইটাকে যখন যোগ করবে তখন কি আসবে 10 ইনভার্স 1, তাহলে এখানে কি আসবে 2 ইন্টু 10 ইনভার্স 1 ইন্টু কি 32, তাহলে 32 দোকানে কত 64 ইন্টু 10 ইনভার্স 1 অর্থাৎ আলটিমেটলি আসবে কত 6.4 আসবে ইনশাআল্লাহ। আজকের ক্লাসে যে সুন্দর একটা নোট করতে পারবা, ক্লাসের রিভিউ আমাদের কিন্তু, তোমরা কিন্তু মনে করো না যে আমাদের কাউন্ট হচ্ছে না, প্রত্যেকটা ক্লাসের রিভিউ কিন্তু কাউন্ট হচ্ছে, প্রত্যেকটা ক্লাসের নোটেই কিন্তু আমাদের কাউন্ট হচ্ছে। আমরা অলরেডি মনে 2-3টা ক্লাসের বাকি পড়ছে, বাকিগুলো আমরা আগামীকালকে অ্যানাউন্স করবো। তো যারা ভাবতেছো যে জার্সি দিব না, ভুল ভাবতেছো, প্রত্যেকটা ক্লাসেই হচ্ছে তোমরা জার্সি পাবে ইনশাল্লাহ। এবং এই সপ্তাহের মধ্যে আমরা জার্সি তোমাদেরকে ডেলিভারি করে পাঠিয়ে দিব, এই সপ্তাহের মধ্যে জার্সি তোমাদেরকে ডেলিভারি করে পাঠিয়ে দিব। কালকে হচ্ছে আমাদের বিগত মনে 2টা না 3টা ক্লাসের কন্টেস্টের বাকি আছে, ইনশাল্লাহ পাঠিয়ে দিব। ক্লাসটা করবা, হয় নোটটা সাবমিট করতে পারো অথবা কি ক্লাসের একটা রিভিউ সাবমিট করতে পারো, তাইলেই হবে, ঠিক আছে? এই যে সিমরিতা কইরি তুমি একটা পেয়ে গেছো অলরেডি, আমি জানি যেটা তুমি অলরেডি একটা পেয়ে গেছো। আচ্ছা তারপর আসো দেখি, এখন আসো আমরা ই দেখবো WV ইন্টু 10 টু দি পাওয়ার 6। আচ্ছা এই স্লাইডটা একটু বাদ দিলাম, এটা লাগবে না আমাদের। চলো এখানে আসো, আমরা একটু কোয়েশ্চেন করি। দেখো এখানে কি বলা আছে, বলা আছে হচ্ছে দেখো 0.01, দেখো 0.01 মোলার সালফিউরিক অ্যাসিড সরি হাইড্রোক্লোরিক অ্যাসিড 100 ml দ্রবণের ppm কত? তাহলে 0.01 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড 100 ml দ্রবণের ppm কত? সো আমরা কি জানি, দেখো আমরা জানি হচ্ছে কি ppm ইকুয়াল s ইনটু m ইনটু 10 ইনভার্স 3, 10 টু দি পাওয়ার 3, এটা হচ্ছে আমরা জানি ppm, তাই না? তাহলে দেখো আমাদের s কত আছে 0.01, আণবিক ভর কত 36.1 সরি 36.5, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর কত 36.5 ইনটু 10 টু দি পাওয়ার 3। তাহলে দেখো এটাকে আমরা কি বলতে পারি 10 ইনভার্স 2 বলতে পারি ইনটু 36.5 ইনটু হচ্ছে কি 10 টু দি পাওয়ার 3, আলটিমেটলি হবে কত এখানে বলো তো, বলো 365 হবে। তো অনেকে হয়তো ভাবতে পারো ভাই এখানে তো আমাদের 100 ml দেওয়া আছে, বাট এক্স্যাক্টলি এখানে ml এর কোনো কাজেই নেই, ml এর কোনো কাজেই নাই, কিন্তু এখানে মিলিলিটার কোনো কাজেই নেই, এটা জাস্ট এমনিতে আছে, ঠিক আছে? তো এটা বুঝছো, এটা নিয়ে কোনো কনফিউশন? কোনো কনফিউশন আছে বলবা?
বলে এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে নাকি না বলবে একটু। আচ্ছা, পরেরটা আসো দেখি। এখন আমরা যাবো হচ্ছে কি যে কিভাবে আসলে শতকরা থেকে পিপিএম নির্ণয় করতে হয়। চলো কিভাবে আমরা শতকরা থেকে আসলে পিপিএমটা নির্ণয় করতে পারি, চলো আমরা দেখি। ওকে, আচ্ছা, শতকরা থেকে পিপিএম নির্ণয় করবো। দেখো আমরা মনে রাখবো যখন শতকরা থেকে পিপিএমটা নির্ণয় করতে যাই, জাস্ট একটা জিনিস মনে রাখবো, পিপিএম ইকুয়াল পার্সেন্ট ইন্টু 10⁴। জাস্ট কি মনে রাখবো, পিপিএম ইকুয়াল হচ্ছে কি পার্সেন্ট ইন্টু 10⁴। অর্থাৎ তোমাকে কোশ্চেনে যত পার্সেন্টে দেওয়া থাকো তুমি এটার সাথে কি করবে, জাস্ট 10⁴ গুণ করে দিবা, তাইলে তোমাদের হয়ে গেছে ইনশাল্লাহ। তাহলে চলো আমরা দেখি, একটু কোয়েশ্চেন দেখে ফেলি যে 10% সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা পিপিএম এ কত। তাহলে কি বলছে, 10% সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা পিপিএম এ কত। ওকে, এরকম কোয়েশ্চেন যখন আসবে, পিপিএম দিয়ে মিলিগ্রাম পার লিটার বোঝায় তো বলছি। আচ্ছা, আর ইউর জন্য আমাদের ক্র্যাশ কোর্স আসে, এটা আমার এগ্রির পর আসবে, এগ্রির আগে আসবে না। দেখো এখন আমাদের বলছে কি পিপিএম, তাহলে আমরা কি জানি শতকরা থেকে পিপিএম ইকুয়াল কি জানি আমরা 10% ইনটু 10⁴, এটা আমরা জানি তাই না। তাহলে আমার কত দেওয়া আছে 10% ইনটু আমরা বলতে পারি কি 10⁴, অর্থাৎ আমরা বলবো 10⁵ পিপিএম। শেষ। সোজা না একদম, সোজা কিনা বলো, একদম সহজ। ওকে, এরপর আসো পিপিবি, পার্টস পার বিলিয়ন। পিপিএম যে বুঝছো পিপিবি বিষয়ে বুঝবা, অর্থাৎ প্রতি বিলিয়নে, প্রতি বিলিয়নে দেখো পিপিবি যত অংশ তোমার দ্রব থাকে, মানে 1 বিলিয়ন ভাগ দ্রবণে যত ভাগ দ্রব থাকে সেটাকে আমরা বলতেছি কি পিপিবি। তাহলে পিপিবি বুঝছো পার্টস পার বিলিয়ন, প্রতি 10⁹ ভাগ দ্রবণে যত গ্রাম দ্রব থাকে, প্রতি 10⁹ ভাগ দ্রবণে যত গ্রাম দ্রব থাকে সেটাকে বলা হচ্ছে কি পিপিবি। তাহলে পিপিবি মানে কি, জাস্ট একটা জিনিস মনে রাখবা, পিপিবি মানে হচ্ছে কি জানো, পিপিবি, পিপিবি মানে হচ্ছে তোমার মোলারিটি ইনটু মানে পিপিএম ইনটু 10⁻3, জাস্ট এটা মনে রাখবা। পিপিবি মানে হচ্ছে তোমার পিপিএম ইনটু 10⁻3, জাস্ট এইটুকু মনে রাখো, তাহলে তোমাদের হবে। তাহলে আমরা কি জানি পিপিএম মানে কি, মোলারিটি ইনটু আণবিক ভর ইনটু 10⁻3। তো ওই 10⁻3 সাথে যখন আরেকটা 10⁻3 তুমি গুণ করে দিবা তখন কি আসবে, আসলে 10⁶ আসবে। এটা হচ্ছে কি মেন সূত্র। ওকে, তো চলো আমরা একটু দেখে ফেলি এখান থেকে কি আসতেছে। দেখো, ওহো পিপিবি থেকে কোশ্চেন দেওয়া নাই। আচ্ছা, আমরা সামনে পাবো ইনশাল্লাহ। নেক্সট আসো প্যাথোলজিক্যাল রূপান্তর। ওকে, নেক্সট আসো হচ্ছে কি প্যাথোলজিক্যাল রূপান্তর। দেখো, তো প্যাথোলজিক্যাল রূপান্তর থেকে আমরা কিভাবে সলভ গুলা করি। ধরো কোন একটা কোশ্চেন, এটা থেকে এগ্রিতে কোশ্চেন আসছে অলরেডি, কোন একটা প্রশ্নে তোমাকে দেওয়া থাকলো হচ্ছে কি ধরো মিলিমোল পার লিটার, এটাকে তুমি মিলিগ্রাম পার ডেসিলিটারে নিবা, এরকম একটা প্রশ্ন ধরো দেওয়া থাকলো। অথবা দেওয়া থাকলো মিলিগ্রাম পার ডেসিলিটার, এটাকে তুমি মিলিমোল পার লিটারে নিয়ে যাবা। তাহলে কি থাকতে পারে, মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটারে নিয়ে যাও, অথবা থাকতে পারে তোমার মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে মিলিমোল পার লিটারে নিয়ে যাও। এখন তুমি হয়তো বা জানো যে মিলিমোল পার লিটার থেকে যখন মিলিগ্রাম পার ডেসিলিটারে যাবা তখন হচ্ছে কি 18 দিয়ে গুণ করা লাগবে। আবার যখন মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে মিলিমোল পার লিটারে আসবা তখন কি তোমরা এটা 18 দিয়ে ভাগ করবা। বাট এখন দেখো, আমি তোমাদেরকে এগুলো মনে রাখতে বলবো না। কেন বলবো না, কখন মিলিমোল পার লিটার কখন মিলিগ্রাম পার ডেসিলিটার এগুলো আসলে মাথায় থাকার মতো না। আমি যেটা তোমাদেরকে বলবো, তুমি এই শর্টকাটটা মনে রাখো, এটা আমার পার্সোনাল শর্টকাট। অর্থাৎ তুমি যদি দেখো তোমার কোশ্চেনের মধ্যে যে অপশনটা মানে যে ভ্যালুটা দেওয়া থাকবে, সেই ভ্যালুটা যদি 18 এর থেকে কম হয়, কি হয়, যদি 18 এর থেকে কম হয় মানে 18 এর চেয়ে কি হচ্ছে, ছোট হচ্ছে, তাহলে তুমি কি করবা, 18 দিয়ে গুণ করবা। তাহলে কি করবা, 18 দিয়ে গুণ করে দিবা, জাস্ট, আর কিছু না। আর যদি দেখো যে 18 এর চেয়ে বড় হচ্ছে, তাহলে কি করবা, 18 দিয়ে ভাগ করবা। তার মানে 18 এর চেয়ে ছোট হইলে 18 দিয়ে গুণ করব, 18 থেকে বড় হইলে 18 দিয়ে ভাগ করব। আমাদের প্যাথোলজিক্যাল রূপান্তর শেষ। প্রমাণ দেখবা, চলো খেয়াল করো। ঢাকা ইউনিভার্সিটি, দেখো এটা কয় জায়গায় আসছে, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইসলাম ইউনিভার্সিটি, জগন্নাথ, তারপর কি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, সরি গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি। একটু খেয়াল করো, রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ দেওয়া আছে কি 10 মিলিমোল পার লিটার, মিলিগ্রাম পার ডেসিলিটার রূপান্তর করো। এখন আমি এখানে এটা মনে রাখার দরকার নাই, আমাকে এটা মিলিমোল পার লিটারে নিব নাকি মিলিগ্রাম পার ডেসিলিটারে নিব, এডমিশনের জন্য এটুকু মনে রাখা তোমার দরকার নাই। তোমাকে ভ্যালুটা কি দেওয়া আছে, এই যে এই ভ্যালুটা দেওয়া আছে না, এটা কি 18 থেকে বড় না ছোট, এটা হচ্ছে কি 18 এর থেকে ছোট, এইটা 18 এর কি হবে, ছোট হবে। তাহলে 18 এর ছোট হলে আমরা কি করব, 18 দিয়ে গুণ করব। আমাদের কি করব বলো তো দেখি, 10 ইনটু 18, অ্যান্সার আসবে কত জানো, 180। অ্যান্সার আসবে 180, জাস্ট 180টা হচ্ছে তোমার কি মিলিগ্রাম পার ডেসিলিটার, এই 180 হচ্ছে তোমার মিলিগ্রাম পার ডেসিলিটার। ওকে, তোমাদের কি কোনো কোশ্চেন আছে এটা নিয়ে, বলো।
এনি কোয়েশ্চেন বলতে পারো। গুড, ভেরি গুড, মাশাআল্লাহ, সবাই পারতেছো, আফসানা পারতেছো, মুজান পারতেছো, কবিতা, ওকে, গুড গুড। তারপর আসো, এখন দেখো এটা এগ্রিতে 21-22 আসছে, এটা তোমরা সলভ করো তো দেখি, পারবা? সলভ করো দেখি, এটা পারো কিনা, সলভ করে দেখি পারো কিনা। এটা কি পারবা না? বলো, এটা কি পারবা না? এটা কি তোমাদের সলভ করতে বললাম? দেখো, ওকে, একজনের লিখছে, ফারজানা বলছে হচ্ছে কি 360। দেখো আমি কি বলছিলাম, ওকে, ও সরি 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 সরি, আচ্ছা আচ্ছা, আমি এতক্ষণ ভাবতেছি এটা হয়তো প্যাথোলজিক্যাল রূপান্তর আছে, বাট এটা যে পিপিএম এ আছে এটা আমি খেয়াল করি নাই। আচ্ছা, আগেরটা হচ্ছে কি, আগেরটা যেটা রিপিট করব, তোমাকে যদি ভ্যালুটা 10-এর নিচে থাকে 18 দিয়ে গুণ করবা, সরি 18 এর থেকে কম থাকলে 18 দিয়ে গুণ করবা, আর মানটা যদি 18 থেকে বড় থাকে তাহলে কি করবা, 18 দিয়ে ভাগ করবা। এটা হচ্ছে কি টেকনিক, কিসের ক্ষেত্রে? প্যাথোলজিক্যাল রূপান্তর। প্যাথোলজিক্যাল রূপান্তর মানে কি, মিলিগ্রাম পার ডেসিলিটার, মিলিমোল পার লিটার, এগুলো দেখলেই হবে, আর কিছু লাগবে না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পিপিএম এর কোয়েশ্চেন। আমার কি বলা আছে, এত এত হলে, মানে ঘনমাত্রা এত আছে, অর্থাৎ কি মোলারিটি এত আছে গ্লুকোজের ক্ষেত্রে, তাহলে পিপিএম এককে কি হবে? এখন আসো, গ্লুকোজ মানে কি, C6H12O6, ভর কত আমরা জানি, কত বলো? গ্লুকোজের ভর কত তোমার? 180। কত গ্রাম? 180 ভর জানি। আচ্ছা, এখন আমরা এটাকে পিপিএম এ নির্ণয় করতে গেলে দেখো আমাদের কি লাগবে, এখানে পিপিএম ইকুয়াল মোলারিটি ইন্টু আণবিক ভর ইন্টু কি 10⁻³ তাহলে মোলারিটি কত এখানে? 2 ইন্টু 10⁻³ আণবিক ভর কত এখানে? 180 ইন্টু 10⁻³। এখন এই 10⁻³ এবং 10⁻³ যদি তুমি করো তাহলে কি ভ্যানিশ, তাহলে আমার থাকতেছে কত? 360। এটা অ্যান্সার। যারা 360 হয়েছে তাদেরটা ঠিকঠাক, যাদের 360 হয়েছে তাদেরটা ঠিকঠাক। ওকে, ও অপশন তো দেওয়া আছে, আল্লাহ আমি কি এতক্ষণ অপশন দেখি নাই? এই যে 360, ওকে, এটা এগ্রিতে আসছে। তারপরে চলো দেখি আমাদের, আচ্ছা, ঘনমাত্রা মানে ঘনমাত্রা আমাদের সবই শেষ, এখন জাস্ট আমরা প্র্যাকটিস করতেছি, অর্থাৎ আমাদের সকল ধরনের ঘনমাত্রা এখানে শেষ। কি বলছে? 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের 100 ml দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতেছে? তাহলে দেখো এটা আমরা অলরেডি সলভ করে ফেলছি, যে 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের 100 ml দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতেছে। ওকে, এটা সম্ভবত অ্যান্সার ছিল না। আচ্ছা, এটা 21-22 না, এইটার অ্যান্সার ছিল না, ওই তথ্যের আমার মনে আছে, এইটার কোনো অ্যান্সারই ছিল না, এটা ব্ল্যাঙ্ক ছিল, এটা ব্ল্যাঙ্ক ছিল, আমার মনে আছে, এটা 21-22 অ্যান্সার ছিল না। ওকে, এইটাতে আসো, কস্টিক সোডা দ্রবণের প্রতি লিটারে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে দ্রবণটির মোলারিটি কত? আচ্ছা, তাহলে কস্টিক সোডা মানে কি? দেখো প্রথমে জানতে হবে কি, কস্টিক সোডা মানে হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, এর দ্রবণে প্রতি লিটারে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে। তাহলে আমাদের দেখো এখানে কি দেওয়া আছে, ডাব্লিউ ইকুয়াল হচ্ছে কি 5 গ্রাম, তারপর বি হচ্ছে কত 1 লিটার, তারপর কি বলছে এম আণবিক ভর কত হবে বলো তো দেখি, সোডিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম, সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর কত বলো, সোডিয়ামের কত 23, তারপর অক্সিজেনের কত 16, কত হচ্ছে 39 আর 40। আচ্ছা, তারপর আমাদের বলছে কি মোলারিটি, এস ইকুয়াল ওয়াট। ওকে, তাহলে আমরা বের করব এস ইকুয়াল কি বলো, বের করে এটা ডাব্লিউ বাই এম ভি। তাহলে ডাব্লিউ মানে কি 40, আচ্ছা সরি ডাব্লিউ কত 5 দেওয়া আছে, দুঃখিত, এম কত দেওয়া আছে এখানে 40, এবং ভি কত দেওয়া আছে এখানে 1। তাহলে আমরা কি বলতে পারি এখানে, সেই আগের জিনিসটা পাইলাম 0.125, 0.125, বুঝছি 0.125, ঠিক আছে। ওকে, কি বলছে দেখো, এটা এটা একাধারে ক্লাস্টার ডিগ্রি 8 মানে সরি, এটা ক্লাস্টার ডিগ্রিতে না, মিস্টেক করলাম, এটা সম্ভবত বাউতে আসছে, দুঃখিত, এটা হচ্ছে তোমার বাউতে 8-9 সেশন আসছে, এবং হচ্ছে কি বাউতে 17-18তে আসছে। কি বলছে দেখো, 250 ml
0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ তৈরি করতে কি পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন আছে, অর্থাৎ আমাদের কাছে কি চাইছে, এখানে ডাব্লিউটা চাইছে, সোডিয়াম হাইড্রোক্সাইড কি পরিমাণ, অর্থাৎ কি আমাদের ডাব্লিউ চাইছে। তাহলে দেখো আমরা কি বলবো, আমরা জানি কি ডাব্লিউ ইকুয়াল কি এস এম ভি। তাহলে আমার এখানে এস কত আছে 0.1, এম কত আছে বলো তো দেখি, সোডিয়াম হাইড্রোক্সাইড 40 ইন্টু ভি কত আছে 0.25, যেহেতু আমরা এটাকে লিটারে নিয়ে যাব। ওকে, এখন দেখো আমরা যদি সলিউশন করি 0.1 এর সাথে যদি আমি এটাকে গুণ করি তাহলে কত 4 হবে, 4 ইন্টু 0.25। তাহলে তোমাদেরকে কি বলছিলাম, কাউকে 0.25 দিয়ে গুণ করা আর তাকে 4 দিয়ে ভাগ করা একই কথা। তাহলে 4 কে 4 দিয়ে ভাগ করলে আমাদের কত আসতেছে 1 গ্রাম আসতেছে। তোমার অ্যান্সার কি এখানে 1, তাহলে অ্যান্সার হবে কত 1, এই যে অ্যান্সার। সলভ পাইছো 1 গ্রাম, ভেরি গুড ভেরি গুড, মারুফ বলতেছে গুড, মাশাআল্লাহ, অনেকেই পারতেছো ভালো অ্যান্সার করতেছো, গুড। আচ্ছা এগুলো পারলেই হয়, সব এগ্রি কোশ্চেন। আচ্ছা এটা মানে এগ্রি বলে এটা অনেক দ্রুত টাইপ করছিল তো এই জন্য মিস্টেক হয়েছিল। 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের শক্তিমাত্রা কত, অর্থাৎ কি এখানে শক্তিমাত্রা না হয় শক্তিমাত্রা দিয়ে রাখছে, মানে টাইপে খুব মিস্টেক হয়েছে এই স্লাইডটাতে, মানে পরিমাণগত রসায়নের স্লাইডটা এত ফাস্ট বানানো লাগছিল এই জন্য একটু মিস্টেক করছিল আর কি। দেখো তাহলে কি বলছে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা কত আসলে, ঘনমাত্রা দেখো আমরা কি জানি, এখানে পার্সেন্ট দেওয়া থাকলে আমরা ঘনমাত্রা এস ইকুয়াল হচ্ছে কি আমরা জানি কি বলো, পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড হচ্ছে কি আণবিক ভর। তাহলে পার্সেন্টটা কত দেওয়া আছে 5 ইন্টু 10, আণবিক ভরটা কত দেওয়া আছে এখানে 40। তাহলে আহা একই জিনিস আসছে বারবার 50 ইন্টু 40 কত, আমি আর এই কোশ্চেন সলভই করব 1.25। মানে এগ্রিতে এই একটা জিনিস মনে স্যারদের একদম জানের জিগার দোস্ত, মানে এই একটা জিনিস বারবার দিচ্ছে বারবার। ওকে, কোন দ্রবণে আর্সেনিকের ঘনমাত্রা 10 ppm হলে 10 লিটার দ্রবণে কত মিলিগ্রাম আর্সেনিক বিদ্যমান। তাহলে কি বলছে দেখো, বলছে হচ্ছে কোন দ্রবণে আর্সেনিকের ঘনমাত্রা 10 ppm, আচ্ছা কত ppm 10 ppm, আচ্ছা হলে 10 লিটার দ্রবণে কত মিলিগ্রাম আর্সেনিক বিদ্যমান। আচ্ছা এটা দেখে কি মনে হচ্ছে খুবই জটিল কোশ্চেন না, খুবই জটিল মনে হচ্ছে না। দেখো আমরা কিভাবে ইজিলি সলভ করি, তাহলে আমাকে কি বলছে 10 ppm, 10 ppm মানে কি বলতে পারি, আমরা জানি 1 ppm মানে উই নো, আমরা জানি কি, আমরা জানি 1 ppm ইকুয়াল হচ্ছে কি 1 মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ কি 1 ppm মানে বোঝায় 1 লিটার দ্রবণে 1 মিলিগ্রাম দ্রব আছে। তাহলে আমরা 10 ppm মানে কি বলতে পারি 10 মিলিগ্রাম পার লিটার। তাহলে আমরা বলতে পারি 10 ppm হচ্ছে 10 মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ 1 লিটার দ্রবণে 10 মিলিগ্রাম দ্রব আছে। তাহলে কোন দ্রবণে আর্সেনিকের ঘনমাত্রা 10 ppm হলে 10 লিটার দ্রবণে কত মিলিগ্রাম আর্সেনিক বিদ্যমান। তো আমরা এখান থেকে আমরা কন্ট্রাস্টটা পেয়ে গেছি। দেখো আমাকে এখানে বলা আছে যে তোমার 1 লিটার দ্রবণে 10 মিলিগ্রাম আছে, তাহলে কত আমরা জানি কি এখান থেকে 1 লিটার দ্রবণে আর্সেনিক আছে কত 10 মিলিগ্রাম। আমাদের ফাইনালি বলতেছে কি, ধরো 10 লিটার দ্রবণে আর্সেনিক আছে কত বলো 10 ইন্টু 10, তাহলে আমরা কি বলতে পারতেছি 100 মিলিগ্রাম। দিস ইজ দ্য অ্যান্সার। আচ্ছা 1000 কেন লিখে নেই, সুন্দর একটা কোশ্চেন করছে। আমি বলছি তোমাদেরকে যে আমি যেগুলো সলভ করাই 1000 দিয়ে সলভ করাই না, কারণ আমি কি করি যে আয়তন যেটা থাকে সেটাকে আমি লিটারে আগে নিয়ে ফেলি। এই জন্য হচ্ছে কি আমি ভিটাকে লিটারে নিয়ে আসি। তুমি যখন ভিটাকে লিটারে বসাবা তোমার মাথায় একটা জিনিস ধরে রাখবা, আমি আয়তনটাকে জাস্ট লিটারে বসাবো, লিটারে থাকলেও লিটারে বসাবো, মিলি লিটারে থাকলে আমি সেটাকে লিটারে কনভার্ট করে তখন বসাবো, তখন তোমার জন্য সবগুলো কোশ্চেন ইজি হবে। তো আমি এই কাজটাই করি। ওকে, এইটাকে কে বুঝছো 100 মিলিগ্রাম, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তারপর আসো বাউতে কত সেশন আসছে 01 সেশন 2001 16 17 এবং কি 2-3 সেশন আসছে। দেখো 250 ml দ্রবণে কি বলছো 250 ml দ্রবণে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে তা একটা নরমাল দ্রবণ হচ্ছে। আচ্ছা 250 ml দ্রবণে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে তা একটা নরমাল দ্রবণ হবে। দেখো এই কোশ্চেনটা আমরা একটু দেখি, খুবই জটিল কোশ্চেন দিছে না। বাউতে 16 17 2002 2001 সেশন আসছে, পারবা এটা তোমরা বলো, পারবা এটা? আচ্ছা দেখো আমাদের আয়তন কি দেওয়া আছে এখানে, এটা হচ্ছে কি বি দেওয়া আছে 250 ml। আমরা এটাকে কি করব
নর্মাল দ্রবণ বলছে, তাই না? তাহলে আমরা কি জানি, দেখো সোডিয়াম কার্বন দ্রবীভূত থাকলে তার নর্মাল দ্রবণ হয়। নর্মাল বলতে কি এখানে বোঝাচ্ছে কি, ধরো নর্মালিটি, ওয়ান নর্মালিটি। ওকে, আমরা জানি কি নর্মালিটি ইকুয়াল কি মোলারিটি ইনটু তুল্য সংখ্যা। তাহলে আমরা এখান থেকে কি মোলারিটি ইকুয়াল কি বলতে পারি, নর্মালিটি ইনটু তুল্য সংখ্যা। তাহলে দেখো নর্মালিটি কত, এখানে ওয়ান নর্মাল বলছে, তাহলে আমরা ওয়ান বসাইলাম। সোডিয়াম কার্বনেট কয়টি ইলেকট্রন আদান প্রদান হয়েছে, দুইটি ইলেকট্রন আদান প্রদান হয়েছে, তার মানে এখানে কি হবে বলো, এখানে তুল্য সংখ্যা কত হবে, 2 হবে। তাহলে 2 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ কত মোলার আছে, 0.5 মোলার। ওকে, আমরা মোলারিটি বের করে ফেলছি। এখন বলছে যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট, এখন আমরা ডাব্লিউ বের করবো। আমরা এক পাশ থেকে কি বের করলাম, আমরা কি তোমার এস টা বের করে ফেলছি, এখন আসলে আমরা ডাব্লিউ টা বের করি। আমরা কি জানি ডাব্লিউ ইকুয়াল কি মোলারিটি ইনটু আণবিক ভর ইনটু কি ভি, এস এম ভি, এটা আমরা জানি। তাহলে এস কত আমরা আগের কোশ্চেনে পাইলাম কত, 0.5। তাহলে আণবিক ভর সোডিয়াম কার্বনেট আণবিক ভর কত বলো, 106। কত আসবে এখানে, 106 আসবে। আচ্ছা, ইনটু ভি আয়তন কত, 250 ml। এটাকে আমরা কি করবো, 0.25 এ রূপান্তর করবো, 0.25। দেখো এখন আমরা পারি কিনা। আচ্ছা, তাহলে আমরা এখানে 106 কে কি করব, আচ্ছা 106 কে আমরা এই করার আগে কোনো কিছুকে 0.5 দিয়ে গুণ করা মানে কি হাফ, মানে 0.5 দিয়ে গুণ করা 2 দিয়ে ভাগ করা একই কথা। তাহলে 106 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে আমার, 53 ইনটু কত, 0.25। তাহলে 0.25 দিয়ে গুণ করা আর কি 4 দিয়ে ভাগ করা একই না। তাহলে দেখো 4 12 48, 4 13 52, কত আসছে, 4 13 52, আর একটু বাকি থাকে, তার মানে আরেকটু মানে কি 0.25। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, 13.25। তাহলে এখন দেখছো মানে কোয়েশ্চেন জটিল না, তোমাকে জাস্ট ধরে নিতে হবে জিনিসটা। তাহলে দেখো 13.25 কোথায় আছে, মানে কি 4 13 52 আর এক হচ্ছে কি 53, এইটুক গেলে তুমি বুঝতেছো যে এখানে কি 13 হবে। এই কোয়েশ্চেনে কি কারো কোনো প্রবলেম আছে? যদি প্রবলেম না থাকে তাহলে আমি বুঝবো তুমি মোলারিটিতে একদম প্রো হয়ে গেছো, মানে ঘনমাত্রার কোয়েশ্চেনে তুমি একদম প্রো হয়ে গেছো ইনশাআল্লাহ। বলো ফার্স্ট বলো, এই সবাই বলবা, কবিতা, জারিন, শিশির, মুফাজ্জল, তারপর কি মুক্তা, মারুফ, যে যে আছো ক্লাসে সবাই বলবা কোনো প্রবলেম আছে এটাতে, বলো এনি প্রবলেম। ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, ও আরেকটা অ্যানাউন্সমেন্ট একটু দিয়ে দেই, আমাদের আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ইউনিটের যে কোয়েশ্চেন ব্যাংক সলভ কোর্স মাত্র 99 টাকায়, মানে আমার যে পার্ট বায়োলজি কেমিস্ট্রি আমি আগামীকাল থেকে আপলোড করা শুরু করব, কিন্তু রেকর্ডেড কোর্স যেহেতু। সো মাত্র 99 টাকায় তুমি কিন্তু মানে বায়োলজি নিতে পারবা, তুমি চাইলে কেমিস্ট্রি নিতে পারবা, ফিজিক্স নিতে পারবা। তো যারা এনরোল করতে চাও পেজে একটু মেসেজ দিও। আমাদের আলহামদুলিল্লাহ মানে 500 ক্রস করে ফেলছে এটাতে ভর্তি। তো বুঝতেই পারতেছো চট্টগ্রামের জন্য একটা অনেক স্টুডেন্ট আমাদের উপর আস্থা রাখতেছে। তো 500-এর উপর স্টুডেন্ট অলরেডি ম্যাক্সিমামই 3টা সাবজেক্টে এনরোল করে ফেলছে। তো তোমরা যারা চট্টগ্রামে পরীক্ষা দিবা, তুমি যারটা যেটা ইচ্ছা তুমি নিতে পারো। তুমি ধরো চাইলে আমার বায়োলজি প্রবলেম থাকলে বায়োলজি আমার ক্লাস নিতে পারো, 99 টাকা ক্লাস রেকর্ডেড দেওয়া হবে। আমি কালকে থেকে হচ্ছে রেকর্ড করা শুরু করবো, এবং আমি 20 তারিখের মধ্যে টার্গেট আছে আমি চট্টগ্রামের যে ক্লাসগুলো তোমাদেরকে রেকর্ড আকারে দিয়ে দিব, যারা কোর্সে আছে অলরেডি, মানে 506 জনের মতো হয়ে গেছে ভর্তি। তারপর ফিজিক্স একটা সাইফ তোমাদেরকে দিয়ে দিবে ইনশাল্লাহ। তো তোমরা হচ্ছে কি করবা, মানে পেজে মেসেজ দিলে ভর্তি হইতে পারবে ইনশাল্লাহ। মানে অন্তত পক্ষে এটা বলতে পারি, মানে এইগুলো হচ্ছে কি বেসিক প্রিপারেশন, বেসিকের পাশাপাশি তোমরা হচ্ছে ওখান থেকে তোমরা একদম মানে একটা কম্প্যাক্ট আকারে প্রিপারেশন নিতে পারবা চট্টগ্রামের জন্য ইনশাল্লাহ। ওকে, এটাতে আসো। 12 16 17 সেশনের কোয়েশ্চেন কি বলছে, 1 লিটার পানিতে, কি বলছে, 1 লিটার পানিতে 50 মাইক্রোগ্রাম আর্সেনিক থাকলে ওই পানিতে আর্সেনিকের ঘনমাত্রা কত? তাহলে আমাদের কি বলছে বলতো দেখি, এখানে বলছে হচ্ছে 1 লিটার পানিতে 50 মাইক্রোগ্রাম আর্সেনিক থাকলে ওই পানিতে আর্সেনিকের ঘনমাত্রা কত পিপিএম। আচ্ছা, তাহলে আমরা মনে রাখবো যে আমরা কি জানি 1 পিপিএম সমান কি 1 মিলিগ্রাম পার লিটার, অথবা 1 মাইক্রোগ্রাম পার মিলিলিটার, এটা আমরা জানি। আবার মনে রাখবো 1 পিপিবি 1 পিপিবি এটা ইকুয়াল কি, এটা ইকুয়াল হচ্ছে আমরা মনে রাখবো যে 1 মাইক্রোগ্রাম পার লিটার, এটা একটু মাথায় রাখবো আমরা। সো আমাদের এখানে কি বলছে যে 1 লিটার পানিতে 50 মাইক্রোগ্রাম আর্সেনিক থাকলে তাকে আমরা কত বলবো, 50 পিপিবি। জিএসটি এর জন্য এখন নেওয়া দরকার নেই, জিএসটির জন্য শোনা, জিএসটি যারা পরীক্ষা দিবা, রাজশাহী পরীক্ষা দিবা, আমাদের জিএসটির একটা মেন্টর প্যানেল আছে যারা আমাদের গতবার চান্স পাইছে জিএসটিতে, আর রাজশাহীর একটা প্যানেল আছে যারা আমাদের রাজশাহীতে চান্স পেয়ে গেছে। তো ওরা তোমাদেরকে আলাদাভাবে
মানে গাইডলাইন দিবে। গাইডলাইন বলতে কি, ধরো তোমার বাসায় যদি একদম তোমার বড় ভাই থাকে, সে তোমাকে কি করবে, তোমাকে সুন্দর করে পড়তে বসাবে, রেগুলার পড়া দিবে যে এটা তুই কমপ্লিট কর, এটা পর, এই প্রবলেমটা হচ্ছে ভাইয়া এটা এটা করে দেন। So তোমার ভাইয়া পরে এই জিনিসগুলো করবে, জাস্ট মেন্টরিংটা বা তোমাকে একদম বেসিক ভাবে মেন্টরিংটা করে যাবে। ওরা একটা গ্রুপ খুলে দিবে কালকের দিকে, ওরা এটা কাল করবে, আমি এটা দায়িত্বে না, এটা ওরা ওদের নিজ উদ্যোগে বলতেছে ভাইয়া আমরা ওদেরকে একটু সার্ভ করি এই জিনিসটাতে। অনেকের সেমিস্টার ফাইনাল শেষ, অনেকের হচ্ছে তোমার সামনে সেমিস্টার ফাইনাল, বাট এখন কি ছুটিতে আছে। তো ওরা চাচ্ছে যে তোমাদেরকে এই জিনিসটা মানে গাইডলাইনের জন্য একটা আলাদা মেন্টরিং গ্রুপ রাখার জন্য, তো এটা করে দিবে। আর কোর্সের কথা যেটা বলতেছে, আমাদের জিএসটির কোর্স আসবে এগ্রির পরে ইনশাল্লাহ, এগ্রির পরে ইনশাল্লাহ জিএসটি কোর্স আসবে এবং রাজশাহী কোর্স দুইটা আসবে একসাথে। ওকে, তাহলে এটা বুঝছো 50 পিপিবি হবে। আচ্ছা, তারপর আসো এখানে কি বলছে যে 500 ml 0.1 মোলার, 500 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ তৈরি করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। বাউতে আসছে 13, 14, 15, 16, মানে সেরা বাংলা আসছে 3, 4, 11, 12, অনেক আসছে এই কোশ্চেনটা। তো দেখো এটাতে কি বলতেছে, আমার 50 ml 500 ml সরি, আমার বি দেওয়া আছে, আমার এখানে এস দেওয়া আছে, আমি এখান থেকে কি নির্ণয় করবো, কি পরিমাণ, আমার হচ্ছে কি ডাব্লিউ বের করতে হবে। তাহলে আমরা জানি কি ডাব্লিউ ইকুয়াল এস এম ভি। তাহলে দেখে এস কত এখানে 0.1, এম কত এখানে বলো 40, ভি কত এখানে 500 ml। তাহলে 500 ml কে আমরা কি বলবো 0.5 লিটার বলতে পারি। তো 0.5 যদি বলি তাহলে আমাদের কি আসতেছে এখানে আলটিমেটলি 0.2, কত আসছে আলটিমেটলি 0.2, সরি 0.2 না, এখানে 2 গ্রাম হবে আসলে, 4 না 4 কে, ঠিক আছে 2 গ্রাম হবে আলটিমেটলি, এখানে 2 গ্রাম। ওকে, সেন্সার কত এখানে 2 গ্রাম। ক্লিয়ার, সবাই বুঝছি? আচ্ছা, বুঝে থাকলে পরে চলো। 2 লিটার দ্রবণে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত। 2 লিটার দ্রবণে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত। তাহলে আমার কি বলছে এখানে 2 লিটার, তাহলে ভি ইকুয়াল কত 2 লিটার। আচ্ছা, তারপর 40 গ্রাম, এটা কি ডাব্লিউ ইকুয়াল 40 গ্রাম। ওকে, তারপর বলছে কি দ্রবণের ঘনমাত্রাটা কত, তাহলে কি বলছে আমার এখানে দ্রবণের ঘনমাত্রাটা এখানে কত হবে। আচ্ছা, তো আমরা কি করব, এখানে এম সোডিয়াম হাইড্রোক্সাইডের এম কত আমরা জানি তোমার 40। তাহলে দেখো আমরা বলতে পারি কি এস ইকুয়াল ডাব্লিউ বাই এম ভি। তাহলে ডাব্লিউ কত এখানে 40, এম কত এখানে 40, ভি কত এখানে 2, তাহলে আমরা কি বলতে পারছি এখানে 0.5 মোলার। ঠিক আছে, আচ্ছা ওকে। এখানে বলছে কি 220 মিলিগ্রাম কার্বন ডাই অক্সাইডে কত মোল আছে, এগুলো তোমরা হোমওয়ার্ক করে নিবা, এগুলো তোমরা এমনিতেই পারবে ইনশাআল্লাহ। 100 ml 0.02 মোলার সোডিয়াম কার্বনের দ্রবণকে প্রশমিত করার জন্য আয়তন 0.2 মোলার HCl প্রয়োজন। আচ্ছা, এটাও তোমরা SW করবা, আমি এগুলো দিয়ে রাখলাম, এত সলভ করলে অনেকটা সময় চলে যাবে। ওকে, মোলার ঘনত্ব কত, এগুলো হচ্ছে কি SW, এরপর যা আছে সব SW। আচ্ছা, নরমালিটি দেওয়া আছে এখানে, এটা একটু সলভ করে দিচ্ছি। 0.1 নরমাল সালফিউরিক অ্যাসিডের মোলারিটি কত, এটা সম্ভবত আমরা সলভ করে ফেলছি। আচ্ছা, মোলারিটি বলছে, হ্যাঁ এখানে বলছে কি মোলারিটি। তাহলে দেখো আমার এখানে কি নরমালিটি দেওয়া আছে, তাহলে আমরা নরমালিটি ইকুয়াল কি জানি SE, তাহলে আমরা কি বলবো মোলারিটি S ইকুয়াল কি N/E, তাই না। তাহলে দেখো N কত এখানে 0.1, আর সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত 2, তো আমরা বলতে পারতেছি কি এখান থেকে 0.05, বা আমরা বলতে পারি কি দেখো 0.1 না, এখন আমাদের তো ওইভাবে নাই, আমাদের কি এইভাবে আছে নাই, 0.05 নাই। তো দেখো আমরা এখন কি করতে পারি, আমাদের এখন কি করতে হবে দেখো N/A, তাহলে কত আছে 0.1। এখন আমরা কি করব, উপরে আমাদের কোনো না কোনো ভাবে m মানে 1 বানাইতে হবে। সো উপরে যদি আমরা 1 বানাই তাহলে আমার কি আসছে আলটিমেটলি দেখো আমার কি আসবে, মানে আমার করতে হবে কি এখন দেখো 0.1 কেও আমার 0.1 দিয়ে ভাগ করতে হবে, তাইলে 1 আসবে। আর এখানে কি 2 কেও ভাগ করতে হবে কি দিয়ে 0.1 দিয়ে ভাগ করতে হবে, কাউকে 0.1 দিয়ে ভাগ করা আর 10 দিয়ে গুণ করা একই কথা। ওকে, তাহলে আমার উপর আসবে 1 আর নিচে আসবে কত 20, অর্থাৎ m/20, তাহলে কি আসতেছে m/20। গুড, ভেরি গুড, অনেক অ্যান্সার করে ফেলছো অলরেডি, মাশাআল্লাহ। 100 ml 0.1 মোলার গ্লুকোজ দ্রবণকে কত গ্রাম গ্লুকোজ আছে। আচ্ছা, সিভাসুতে 17টাতে আসছে, দেখো 100 ml 0.1 মোলার গ্লুকোজ দ্রবণে কত গ্রাম গ্লুকোজ আছে আমাদের। দেখো ফি দেওয়া আছে কত 100 ml, বা আমরা বলতে পারি কি এটাকে 0.100 ml, বা হচ্ছে কি বলতে পারি আমরা 0.1 লিটার।
আচ্ছা এস দেওয়া আছে কত 0.1 মোলার। আচ্ছা কত গ্রাম, এখন আমাদের ডাব্লিউটা বের করতে হবে। তাহলে আমরা কি জানি বলো তো দেখি, ডাব্লিউ ইকুয়াল কত এস এম ভি। তাহলে এস কত আমার এখানে 0.1, এম কত এখানে আমার বলো, এস আছে 0.1, এম আণবিক ভর কত, গ্লুকোজের আণবিক ভর কত 180, তাহলে আমরা দিলাম হচ্ছে কি 180 ইন্টু ভি হচ্ছে কত আমাদের এখানে 0.1। তাহলে দেখো আমাদের কি আসতেছে এখানে 18, এটার সাথে গুণ করলে কত 18, আর 18 সাথে এটা গুণ করলে কত 1.8, প্রতিবার 10 দিয়ে ভাগ করবো তাহলে কত গ্রাম 1.8 গ্রাম। সি বাসুতে 17 18 আসছে 1.8, ভেরি গুড। একটি মোলার দ্রবণের মোলারিটি হিসাবের জন্য নিচের কোন নিয়ম একটি প্রয়োজন হয় না। আচ্ছা মোলারিটি তুমি মোলারিটি হিসাবের জন্য কোন নিয়ম একটি প্রয়োজন হবে না। দ্রবণের আণবিক অথবা পারমাণবিক ওজন, দ্রবের পরিমাণ, দ্রাবকের আণবিক ওজন, দ্রবণের মোট আয়তন। তুমি বলো তো দেখি, তোমার ব্রেনটাকে কাজে লাগে একটু উত্তর করো তো দেখি এটা কি হইতে পারে, বলো এটা বলো যে তোমরা আসলে কি হইতে পারে। এটা আসছে সিবাসুতে 17 18 সেশন আসছে, বলো। আচ্ছা আমরা কি পড়ছি বলো তো দেখি, আমরা যখন মোলারিটি পড়ি তখন আমরা কি পড়ি যে দ্রবণ করি, যে 1 লিটার দ্রবণে কত গ্রাম দ্রব আছে, আমরা কি একবারও দ্রাবক বলছি না। তাহলে এখানে দ্রাবকের কোনো কথাবার্তা আসবে না, এখানে দ্রাবক বলতে কোনো কিছু কথাই আসবে না, অর্থাৎ দ্রাবকের আণবিক ওজন বলো বা এগুলো কোনো কথা আসবে না। আসবে কি দ্রবণ, আসবে কি ডিরেক্টলি দ্রবণ আসবে, এখানে দ্রাবক বলতে কোনো কথাই আসবে না আমাদের সোজা হিসাব। তাহলে মোলারিটি কথা আসলে দ্রাবক বলতে এখানে কোনো কথা আসবে না, ডিরেক্ট দ্রবণ। ওকে ফাইনালি আমাদের মোলারিটি শেষ। এখন আমরা যাব হচ্ছে কি টাইট্রেশনের ক্ষেত্রে। ওকে তো টাইট্রেশন জিনিসটা আসলে কি, চলো আমরা দেখি, ইম্পর্টেন্ট একটা পার্ট। আচ্ছা সংজ্ঞা, টাইট্রেশন জিনিসটা হচ্ছে কোন একটা জানা দ্রবণের ঘনমাত্রার সাহায্যে তুমি যদি অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো, তাহলে দেখো তুমি একটা জানা দ্রবণের ঘনমাত্রার সাহায্যে কি করলা, অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করলা, তখন সেটাকে বলা হবে কি টাইট্রেশন। তাহলে আমি আবারও বলতেছি, তুমি জানা দ্রবণের ঘনমাত্রার সাহায্যে যদি অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো তখন তুমি সেটাকে বলবো কি ভাইয়া টাইট্রেশন। ওকে তাহলে এখানে দেখো কিছু কনসেপ্ট আছে থিওরির জন্য ইম্পর্টেন্ট আছে, যে টাইট্রেন্ট, টাইটার। ওকে টাইট্রেন্ট মানে কি জানা দ্রবণের ঘনমাত্রা, অর্থাৎ তুমি যেটা জানবা সেটা হচ্ছে কি টাইট্রেন্ট। আর টাইটার, তার মানে কি তোমার হচ্ছে কি অজানা, যেটা অজানা। তাহলে আমরা মনে রাখবো টাইট্রেন্ট যেটা আমি জানি, আর টাইটার যেটা আমার কি অজানা, এটা আমি একটু মনে রাখবো। ওকে তারপর আসলে সমীকরণ, আমরা কি জানি V1S1E1 ইকুয়াল কি V2S2E2, এটা আমরা জানি। তাহলে টাইট্রেশনের সমীকরণটা কি V1S1E1 ইকুয়াল কি V2S2E2। এখানে V1 দেখো, V1 মানে কি আমরা একটা দ্রবণকে কি ধরবো, দেখো একটা দ্রবণকে আমরা কি ধরবো 1 ধরবো। তাহলে এই প্রথম দ্রবণের আমরা কি বলবো, এখানে যে কোনো একটা ধরতে পারি আমরা, প্রথম দ্রবণের আয়তন, তারপর S1 প্রথম দ্রবণের ঘনমাত্রা, তারপর E1, E1 মানে কি প্রথম দ্রবণের তুল্য সংখ্যা, তারপর দেখো V2, এটা মানে কি আমরা মনে রাখবো দ্বিতীয় দ্রবণের আয়তন, তারপর S2 আমরা কি মনে রাখবো দ্বিতীয় দ্রবণের ঘনমাত্রা, তারপরে E2, E2 আমরা কি মনে রাখবো দ্বিতীয় দ্রবণের তুল্য সংখ্যা। ওকে আচ্ছা তারপর আসো দেখি আমরা সলভ করার চেষ্টা করি। এখানে কি বলছে 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে 0.12 মোলার, 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে 0.12 মোলার ঘনমাত্রার 15 ml অক্সালিক অ্যাসিডের টাইট্রেশন করলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত, এত পড়ার দরকার নাই। আমরা একটাকে কি ধরলাম 1 ধরলাম, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা ধরলাম। ফার্স্টে আমরা কি ধরলাম সোডিয়াম হাইড্রোক্সাইডের প্যারামিটার গুলো নেই। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য কি বলছে 10 ml, তাহলে আমরা বলতে পারি এখানে কি V1 কত 10 ml। ওকে তারপর বলছে দ্রবণকে আচ্ছা 0.12 মোলার ঘনমাত্রার 15 ml অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিডটা এটা টাইট্রেশন করলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত। তাহলে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা আমার কাছে চাচ্ছে, এসটা চাচ্ছে। আচ্ছা অর্থাৎ আমার কাছে চাচ্ছে কি S1 ইকুয়াল হোয়াট, বাট আমার কাছে এখানে কি আছে E1, সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কি হবে বলো তো, তুল্য সংখ্যাটা কি হবে, আমরা জানি তুল্য সংখ্যা জিনিসটা হচ্ছে তোমার অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে কি হাইড্রোজেন সংখ্যা, আর ক্ষারের তুল্য সংখ্যা আমরা কি জানি হাইড্রোক্সাইড সংখ্যা।
তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত হবে? OH কয়টা আছে? একটা আছে, তাহলে তুল্য সংখ্যা 1। V2 এর ক্ষেত্রে আসো, তাহলে V2 কি হবে? অক্সালিক অ্যাসিড। তোমরা অক্সালিক অ্যাসিডের দেখো সংখ্যাটা আমি একটু দেখাই দিচ্ছি। H2C2O4, এটা হচ্ছে কি অক্সালিক অ্যাসিড, যেটার V2 হচ্ছে কত বলো? আয়তন কত দেওয়া আছে এখানে? 15 ml। আচ্ছা, তারপর ঘনমাত্রা কত দেওয়া আছে? 0.12 মোলার। আচ্ছা, E2 কত দেওয়া আছে এখানে? অক্সালিক অ্যাসিডে হাইড্রোজেন কয়টা আছে? 2টা, তার মানে তুল্য সংখ্যা কত হবে? 2 হবে। ওকে, এখন আমরা আলটিমেটলি কি বের করব? তোমার S1 টা বের করব। তাহলে আমরা সূত্র কি জানি? টাইট্রেশনের সূত্র কি জানি আমরা, বলো? আমরা জানি হচ্ছে V1 S1 E1 ইকুয়াল কি V2 S2 E2। আমরা S1 টা যদি বের করতে যাই তাহলে কি আসবে? V2 S2 E2, আর নিচে কি আসবে আমার? V1 E1। তাহলে একটু দেখো, আমরা একটু বসায় দিই। V2 কত আমার এখানে? 15 ml। তারপর S2 আমার কত এখানে? 0.12। এরপর আমার E2 কত আছে? 2 আছে। V1 কত? 10। আর E1 কত? আমার 1 আছে। তাহলে চলো আমরা একটু কাটাকাটি করে ফেলি। এখানে কাটাকাটি করলে কি আসবে বলো? এখানে 15 দুগুণে কত আসবে? 30। আচ্ছা, তাহলে দেখো এইটা দিয়ে এটাকে যদি কাটি, 15 দুগুণে 30, তাহলে কি উপরে থাকবে 3, অর্থাৎ কি 3 12 36, অর্থাৎ কি আলটিমেটলি আসবে 0.36। 0.36, এটা হচ্ছে কি মোলারিটি, 0.36 মোলার। তাহলে 0.36 কার কার আসছে? ওকে, মারুফের আসছে, আর কারো কি আসে নাই? ঠিক আছে, তারপর আসো এই কোয়েশ্চেনটা দেখো আমাদের কি বলছে। বলছে হচ্ছে 10 ml 10 ml আয়তন 0.2 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অ্যাসিডিক জলীয় দ্রবণ কত ml, অর্থাৎ আলটিমেটলি আমাদের ভিটা চাইছে। 0.2 মোলার সোডিয়াম অক্সালেটের সাথে জলীয় দ্রবণে সম্পূর্ণ জারিত হয়। তাহলে দেখো আমি যদি এখানে সর্বপ্রথম কি পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা নিয়ে একটু কাজ করি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়ে আমি যদি কাজ করি তাহলে আমি কি পাচ্ছি এখানে? V1 কত? জাস্ট প্যারামিটার গুলো আগে লিখবে, তাইলে হবে 10 ml। তারপর দেখো S1 কত আছে? 0.2 মোলার। E1 পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা আমরা জানি 5। আমরা কি জানি? তোমার পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত? 6। এগুলো আমরা জানি, আমরা আগের লেকচারে পড়ে আসছি। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা আমরা কত বসাবো? এখানে 5 বসাই দিলাম জাস্ট। আর কোনো কাজ আছে? কাজ নাই। এরপর আমরা সোডিয়াম অক্সালেটের কথা চিন্তা করি, Na2C2O4। আচ্ছা, এইখানে দেখো V2 এখানে কত দেওয়া আছে? কত ml? সো V2 টা আমাদের বের করতে হবে। তাহলে S2 কত দেওয়া আছে? দেখো 0.2 মোলার। E2 কত হবে বলো তো দেখি? সোডিয়াম কয়টা? 2টা, তার মানে কি 2টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে। তাহলে E2 কত হবে? 2 হবে। এখন চলো আমরা এখান থেকে ডাইরেক্টলি সলভে চলে যাচ্ছি। দেখো আমরা কি করব? V1 S1 E1 ইকুয়াল কি V2 S2 E2। তাহলে আমরা কি বের করতে পারি এখান থেকে? দেখো আমাদের বের করতে হবে কি? V2 বের করতে হবে। তো আমরা V2 ইকুয়াল V1 S1 E1 ডিভাইডেড কি তোমার S2 E2। ওকে, তাহলে দেখো আমরা একটু ভ্যালুগুলো বসাই। দেখো V1 কত আছে এখানে? 10 ml। তারপর S1 কত আছে? 0.2। তারপর এখানে E1 কত আছে? 5। S2 কত আছে? 0.2। তারপরে এখানে E2 কত আছে? 2। চলো আমরা একটু কাটাকাটি করি। এইখানে দেখো এইটা এইটা কাটা, এইটা দিয়ে এটা কাটলে 5, 5 5 কত আসতেছে? 25। 25 ml आंसर। 25 ml কার কার আসছে বলো? 5 ml কেন আসবে? তাই 5 কেন? ওয়াই 25 আসবে। 25 E2 কত? 2 না, 25 আসবে। 25, গুড। জারিন রিফা 25 আসছে। ভেরি গুড। ওকে,
5 গুণ করতে হবে, হ্যাঁ এগুলো ভুল করা যাবে না। এই কোয়েশ্চেন পারলে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা নেই। এখন বলো দেখে মানে তুমি কি কোয়েশ্চেন চাইবা, মানে তুমি জাস্ট এই ক্লাসটা করবে ইনশাআল্লাহ, এরপরে কোয়েশ্চেন ব্যাংক খুললে তারপর তুমি নিজে প্রমাণ বুঝতে পারবে যে তুমি কতটা পারো এখন আগের থেকে এই চ্যাপ্টারটা। আচ্ছা দেখো কি বলছে, 12 মিলিলিটার একদম নর্মাল দ্রবণ, দেখো 12 মিলিলিটার নর্মাল সোডিয়াম কার্বনেট দ্রবণকে, তাহলে কি নর্মালিটি বলছে, প্রশমিত করতে 10 মিলিলিটার সালফিউরিক অ্যাসিডের দ্রবণ দরকার হলে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কোনটি? বাউতে আসছে কত সেশনে? 11-12 সেশন আসছে। তাহলে বাউতে এটা কত আসছে? তোমার 11-12 সেশন আসছে। একটু মানে জটিল টাইপের কোয়েশ্চেন কিন্তু এটা, বুঝছো? চলো আমরা সলভ করে ফেলি। ওকে, চলো আমরা একটু সলভ করি এটা। তাহলে দেখো আমরা নরমালি কি জানি, আমরা যদি টাইট্রেশন ম্যাথটা করতে যাই তাহলে দেখো আমরা জানি কি V1 S1 E1 ইকুয়াল কি V2 S2 E2। এইটুক তো আমরা জানি, সবাই হাত তুলি, এটা কি আমরা জানি? জানি। ভাইয়া বলো তো নরমালিটি মানে কি? আমরা নরমালিটি মানে কি জানি? SE, মোলারিটি ইনটু তুল্য সংখ্যা। তাহলে আমরা এইটুককে কি ধরতে পারি? N1, আর এইটুকটা কি ধরতে পারি? N2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা মানে হচ্ছে কি V1 N1 ইকুয়াল হচ্ছে কি V2 N2। এটা আমরা বলতে পারি না? আমরা আলটিমেটলি চাচ্ছে কি সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা নরমালিটিতে যাচ্ছে। তাহলে ধরো আমরা এখন প্যারামিটার গুলো বসায় ফেলি। কত সহজ কোয়েশ্চেন মিয়া, এগুলো কঠিন কিসের আবার? 12 মিলিলিটার, তাহলে আমরা কি ধরলাম? ধরো V1 ইকুয়াল কত? 12 ml। তাহলে দেখো মানে N1 কত আসছে এখানে? নরমাল, 1 নরমাল। যখন নরমাল বলবে তখন কি 1 ধরবা, 1 নরমাল। আচ্ছা তারপর দেখো 10 ml সালফিউরিক অ্যাসিড দ্রবণকে, আচ্ছা তাহলে V2 মানে কত? 10 ml। দেন হচ্ছে আমাদের N2 কত হবে? N2 ইকুয়াল 1। তাহলে দেখো আমরা আলটিমেটলি যদি বের করতে যাই এখান থেকে কত সহজ। দেখো N2 ইকুয়াল কি হবে? V1 N1 ডিভাইডেড কি V2। তাহলে V1 কত এখানে? 12, N1 কত এখানে? 1। তারপর দেখো V2 কত? 10। তাহলে আলটিমেটলি কত আসছে আমার? 1.2 নরমাল। 1.2 নরমাল, ঠিক আছে? 1.2 নরমাল। এইটা কে কে পারবা বলো? এইটা কে কে পারবা? এটা কে কে পারবা একটু ফাস্ট বলবা। ওকে, তারপর আসো, কোনো কোয়েশ্চেন বাদ দিয়ে রাখি নাই। আচ্ছা এইটা সলভ করতে পারবা? এইটা এই কোয়েশ্চেন পারবা তোমরা? যদি পারো তাইলে হচ্ছে আমি সলভ করাবো না, আর যদি না পারো তাইলে হচ্ছে আমি সলভ করাই দিব এটাকে। বাউতে 8-9 সেশন একটা কোয়েশ্চেন। আচ্ছা একটু সলভ করাই দিচ্ছি। দেখো যেহেতু মিশ্রণ বলছে, দেখো এখানে মিশ্রণ বলছে কিন্তু মনোযোগ দাও, মনোযোগ দিলে এই কোয়েশ্চেন ইজিলি পারবা। 40 ml 0.5 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, 0.5 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে মোলারটা বলা নেই যদিও। তাহলে 40 ml 0.5 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, 40 ml 0.25 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড একত্রে মিশিয়ে কি করলো? একত্রে মিশাইলো। মিশানোর পরে 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা প্রশমিত করতে। তাহলে কি বলছে? 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত করতে কত পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে? কত পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে? অর্থাৎ কি আমাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তনটা চাইছে। একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও, জাস্ট খেয়াল করো। যখন মনে রাখবা কোয়েশ্চেনের ক্ষেত্রে, যখন তোমাদের একাধিক মানে 2 এর অধিক দ্রবণ থাকবে, যখন তোমার 2 এর অধিক দ্রবণ, তখন কি করবো আমরা? তখন মনে রাখবো আমরা এখানে দেখো একটা কি একা, আর এই দুইটাকে সিমিলার না? সিমিলার গুলাকে এক পাশে রাখবো, আর একা যেটা আছে এটাকে এক পাশে রাখবো। তাহলে আমরা মনে রাখবো VSE, কি মনে রাখবো? VSE। এটাকে আমরা 1-2 ধরবো না, এটা হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, যারটা চাইবে। VSE ইকুয়াল হচ্ছে এই দুইটাকে আমরা যোগ করব। তাহলে দেখো V1 S1 E1 ইকুয়াল কি প্লাস, প্লাস হচ্ছে V2 S2 E2। তাহলে আমাদের আলটিমেটলি বের করতে হবে কি সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তনটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি করব? V ইকুয়াল V1 S1 E1 প্লাস V2 S2 E2। নিচে কি থাকবে এখানে আমার বলো? S E থাকবে। একটু খেয়াল করে দেখো এখানে V1 কত আছে? 40 ইন্টু S1 কত আছে এখানে? 0.5। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে তোমার তুল্য সংখ্যা কত? 1 দিলাম, 1 প্লাস V2 কত আছে এখানে? 40 ইন্টু S2 কত আছে? 0.25 ইন্টু 1। আর নিচে কি থাকবে আমার এখানে? S।
এস কত আছে আমার এখানে, ধরো এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এস কত 2, সোডিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা কত 1। আচ্ছা, এখন দেখো আমরা যদি করে ফেলি, এখানে কত থাকবে, এই দুইটাকে তোমরা যদি গুণ করো তাহলে কত থাকবে, এখানে 20 থাকবে যেহেতু 0.5, আর এখানে কত থাকবে 4 দিয়ে ভাগ করলে কি 10, তাহলে উপরে থাকবে কত 30, নিচে থাকবে 2, অর্থাৎ আলটিমেটলি 15। আলটিমেটলি কত পাচ্ছি আমরা, 15 পাচ্ছি। কার কার 15 আসছে বলো? গুড, ভেরি গুড। দেখছো তোমরা কত ব্রিলিয়ান্ট, সবাই পারো এগুলো। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড, 15 আসছে। আচ্ছা, তারপর আসো, এটা SW রইল, এটা SW তোমরা স্লাইড থেকে করে ফেলবা, এটাও SW স্লাইড থেকে করবা, এটাও SW তোমরা পারবাই করে এমনিতে। আচ্ছা, এখন আমরা যে টাইট্রেশনটা করলাম, তো টাইট্রেশন করার পর আমাকে দেখতে হবে এই যে দ্রবণটা এটা কি তোমার অম্লীয় নাকি ক্ষারীয় নাকি হচ্ছে তোমার প্রশমিত, এটা আমাদের খেয়াল করতে হবে। তো এখন তুমি এটা পরীক্ষা করার জন্য তোমার কি লাগবে, নির্দেশকের প্রয়োজন আছে। তো নির্দেশক জিনিসটা চলো আমরা দেখি। তাহলে নির্দেশক জিনিসটা হচ্ছে যে সমস্ত পদার্থ নিজের বর্ণ পরিবর্তন দ্বারা, মানে নিজের বর্ণটা পরিবর্তন করে কোন রাসায়নিক বিক্রিয়া সমাপ্তি নির্দেশ করে। অর্থাৎ যখন রাসায়নিক বিক্রিয়া সমাপ্তিটা হবে তখন তুমি এই নির্দেশকগুলোর মাধ্যমে তুমি বুঝতে পারবা যে আসলে এই দ্রবণটা কি আমার অম্লীয় আছে নাকি ক্ষারীয় আছে। তুমি কিভাবে বুঝবা, এদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে। তাহলে নির্দেশকগুলো কিভাবে কাজ করে, বর্ণ পরিবর্তনের মাধ্যমে হচ্ছে কি এই নির্দেশকগুলো কাজ করতেছে। এখন দেখো কি কি নির্দেশকগুলো তুমি কোথায় ইউজ করবা, জাস্ট এই চারটা ভালো করে পড়ো। যখন দ্রবণের মধ্যে কি থাকবে, একটা তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, সরি তীব্র অ্যাসিড মৃদু ক্ষার। আবার বলতেছি, যখন তীব্র অ্যাসিড মৃদু ক্ষার থাকবে তখন মনে রাখবা মিথাইল জাতীয় যা আছে, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, মিথাইল গুলো সব ইউজ করবা। যখন তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, যখন তোমার মৃদু অ্যাসিড মৃদু ক্ষার, যদি কোশ্চেন আসে তাহলে এটা আসবে। যখন তোমার মৃদু অ্যাসিড মৃদু তীব্র ক্ষার, মানে প্রথমে দেখো অ্যাসিডটা তীব্র ক্ষারটা দুর্বল, তখন তুমি মিথাইল জাতীয় সবকিছু ইউজ করবা। যখন দেখবা অ্যাসিডটা দুর্বল ক্ষারটা তীব্র, তখন তুমি ফেনলফথেলিন, একটু মনে রাখবা ফেনলফথেলিন, এটা ইউজ করবা, এটা ইউজ করবা তখন। আচ্ছা, যখন তুমি দুইটাকে তীব্র, মানে অ্যাসিডও তীব্র ক্ষারও তীব্র, তখন তুমি ইউজ করবা কোনটা, সকল নির্দেশক। আর যখন দুইটাই দুর্বল, অ্যাসিডও দুর্বল ক্ষারও দুর্বল, তখন তুমি আসলে কোনো প্রকার নির্দেশকেই ব্যবহার করবা না, এটা একটু মাথায় রেখো। তো এখানে এই জিনিসটা মনে রাখবে, প্রশমন বিন্দুতে পিএইচ। তাহলে দেখো প্রথমটার ক্ষেত্রে তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, তার মানে কি অ্যাসিডটা তীব্র, তো যখন অ্যাসিডটা তীব্র থাকবে তখন তোমার কি হবে, প্রশমন বিন্দুটা অ্যাসিডিক হবে, অর্থাৎ কি এই যে 7 চেক 5.27। এখানে দেখো মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, তাহলে যখন ক্ষারটা তীব্র থাকবে তখন আসলে আমাদের প্রশমন বিন্দুটা কই থাকবে, ক্ষারের দিকে থাকবে 8.8। তারপর দেখো তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, দুইটাই যখন তীব্র থাকবে তখন আসলে প্রশমন বিন্দুটা কত থাকবে, সেম থাকবে, মানে একদম লেভেলে থাকবে 7। আর মৃদু অ্যাসিড মৃদু ক্ষার তখন কি, এটা কোনো প্রশমন বিন্দু নাই, এটা একটু মাথায় রাখবা। ওকে, তাহলে চলো আমরা একটু বর্ণ পরিবর্তন দেখে, এগুলার বর্ণ পরিবর্তন। তাহলে নির্দেশকের আমরা এখন দেখবো কি, বর্ণ পরিবর্তন কিভাবে মনে রাখবা দেখো। আচ্ছা, মনে রাখার জন্য কিছু ট্রিক্স শেয়ার করি তোমাদের সাথে। তো ফার্স্টে মনে রাখবা মিলাহক, কি মনে রাখবো আমরা, মিলাহক। তাহলে মিলাহক দিয়ে আসলে কি বোঝাচ্ছে, এই মি দিয়ে বোঝাচ্ছে কি জানো, মিথাইল জাতীয় যা কিছু আছে, তুমি মিথাইল জাতীয় যত প্রকার নির্দেশক পাবা এখানে পড়বে। তাহলে কি মনে রাখবো আমরা, মিথাইল জাতীয় সকল নির্দেশক, সকল নির্দেশক, ঠিক আছে, যেমন মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, মিথাইল ইয়েলো সবাই। তাহলে এরা এসিডে দিবে কি জানো, এ মানে কি প্রথম এসিড, বি মানে কি দ্বিতীয় বেস। তাহলে এরা এসিডে দিবে লাল বর্ণ এবং ক্ষারে দিবে হচ্ছে কি হলুদ বর্ণ। তাহলে মিথাইল জাতীয় যারা আছে সবাই এসিডে লাল বর্ণ, ক্ষারে দিবে কি হলুদ বর্ণ। আচ্ছা, তারপর মনে রাখবা বউ হলো নীল, এরপরে কি দিয়ে মনে রাখবো, বউ হলো নীল। দেখো বউ হলো নীল, দেখো বউ হলো নীল। চলো তাহলে এই ব থেকে কি মনে রাখবো আমরা, ব্রোমো জাতীয় যা কিছু আছে, তুমি যত কিছু দেখবা ব্রোমো জাতীয় আছে সবকিছু এটা দিয়ে মনে রাখবা। তাহলে হলো, এটা কি অ্যাসিড, তাহলে হলো মানে কি হলুদ, অ্যাসিডে হলুদ বর্ণ এবং বেস, ক্ষারে কি দেখা যাবে নীল বর্ণ। তাহলে ব্রোমো জাতীয় যা কিছু আছে সবকিছু অ্যাসিডে হলুদ, ক্ষারে নীল। আচ্ছা, এরপর লাস্টে আসো, ক্রিসের ফ্যান হলো লাল, ক্রিসল ফ্যানল যা আছে। ক্রিস মানে কি, তুমি তো ক্রিস চেনো তাই না সিনেমা, তো ক্রিস ধরো একটা ভিলেনকে কি করলো, তুমি আর ঘুষি দিয়ে ফেলে দিল হচ্ছে কি তার বাসার ফ্যানের মধ্যে। তো ভিলেন কি হলো, ধরো ফ্যানের মধ্যে ঝুলে আছে, তখন কি হলো
ফ্যানের মধ্যে ঝুলতে ঝুলতে একটা সময় ধরো রক্তে রঞ্জিত হয়ে গেছে ফ্যানটা, তাহলে আমরা কি মনে রাখবো এখান থেকে যে ক্রিসের ফ্যান হলো লাল, ক্রিসের ফ্যান হলো লাল, এইটা দিয়ে হচ্ছে কি আমরা এখান থেকে মনে রাখিতে পারি। তাহলে দেখো ক্রি থেকে কি মনে রাখবো আমরা ক্রিসল, তারপর কি ফ্যান, ফ্যান থেকে আমরা মনে রাখবো কি ফেনল। ক্রিসল ফেনল জাতীয় যা কিছু আছে এরা হচ্ছে তোমার কি অ্যাসিডে দিবে তোমার হলুদ বর্ণ, এবং এরা তোমার ক্ষারের মধ্যে দিবে হচ্ছে কি লাল বর্ণ, এরা ক্ষারে দিবে হচ্ছে লাল বর্ণ। তাহলে অ্যাসিডে হলুদ, ক্ষারে লাল। আমরা নির্দেশকের সকল কিছু আমরা এখান থেকে জেনে গেছি। আমরা কি পড়লাম, মিলাহক মিথাইল জাতীয় যা কিছু আছে সবাই অ্যাসিডে দিবে হচ্ছে তোমার কি লাল বর্ণ, এবং ক্ষারের মধ্যে দিবে হচ্ছে কি হলুদ বর্ণ। বউ হলো নীল, ব্রোমো জাতীয় যত কিছু আছে অ্যাসিডে দিবে হচ্ছে কি হলুদ বর্ণ, এবং ক্ষারে দিবে হচ্ছে কি নীল বর্ণ। ক্রিসের ফ্যান হলো লাল, ক্রিসল ফেনল যা কিছু আছে সবাই অ্যাসিডে দিবে হচ্ছে তোমার হলুদ বর্ণ, ক্ষারে দিবে হচ্ছে কি লাল বর্ণ। ওকে, তাহলে আমরা এই জিনিসটাই দেখলাম। এখান থেকে তুমি একটু এই বর্ণগুলো দেখে নিতে পারো চাইলে। এখান থেকে বিশেষ করে একটু ফেনলফথলিনটা দেখো, এটা আসলে আমি একটু দাগায় দিচ্ছি, তোমরা একটু কোনটা কোনটা দেখবা। মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এটা দেখবা। লিটমাসটা দেখবা, এটা তো আমরা জানি 6 থেকে 8, নরমালি 6 থেকে 8 বা 5 থেকে যেটাই হোক। তারপর ফেনল রেড, ক্রিসল রেড, এগুলো একটু দেখবা। ফেনলফথলিন দেখবা। ফেনলফথলিন দেখো অ্যাসিড হচ্ছে তোমার কি বর্ণহীন, এবং ক্ষারে হচ্ছে কি লালচে বেগুনি, দেখলেই হবে। ওকে, এখন আসো কি বলছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সোডিয়াম অক্সালেট টাইট্রেশনে কোনটি তুমি ব্যবহার করবে। দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সোডিয়াম অক্সালেট এগুলোতে কি ব্যবহার করবো আমরা, তো আমরা সাধারণত কিসের নির্দেশক করছি, অ্যাসিড ক্ষারের নির্দেশক করছি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট সোডিয়াম অক্সালেট এগুলো কি দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার, আমরা কোনো প্রকার নির্দেশকে ব্যবহার করবো না। আমরা কি জানি দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারে কি কোনো প্রকার নির্দেশক ইউজ করি না। এটা আসছে ক্লাস্টার ডিগ্রি 20-21 সিলেটের 15-16। তোমরা কি একটা জিনিস কখনো খেয়াল করে দেখছো যে আমরা যখন ক্লাস্টার ডিগ্রি কোয়েশ্চেন গুলো সলভ করতেছি তখন আমরা একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেনে এগ্রির বিগত কোনো না কোনো প্রশ্নে আসছে। প্রত্যেকটা কোয়েশ্চেন কি এগ্রির বিগত কোনো না কোনো প্রশ্নে আসছে, এটা আমরা কি খেয়াল করছি। ওকে, এই জন্য বলি এগ্রিতে চান্স পাইতে গেলে ওই যে এগ্রি রিলেটেড কোয়েশ্চেন গুলো, তুমি বলো বাকৃবি বলো, তুমি শেরে বাংলা বলো, সিলেট কৃষি বলো, তুমি সিবাসু বলো, প্রত্যেকটা পটুয়াখালী বলো, প্রত্যেকটা কোয়েশ্চেন আসলে তোমাকে টাচ করতে হবে, তাহলে তোমার এগ্রির জন্য একটা প্রপার প্রিপারেশন হবে ইনশাল্লাহ। ওকে, তো এই জন্য বলতেছি যে এগ্রি কোয়েশ্চেন গুলো সলভ করা ফরজ। তুমি দেখো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বাড়ি কোয়েশ্চেন কি হয়, এটা আগের বার 8-10 বছর আগে বাকৃবিতে আসছে, নাহলে সিলেট আসছে, একটা না একটা জায়গায় আসতেছে। এই জিনিসটা মাথায় রেখো। ওকে, এখন আসো তাহলে আমরা কি নো ইন্ডিকেটর, কোনো প্রকার ইন্ডিকেটর ইউজ করবো না। তারপর আসো মিথাইল রেড ক্ষারীয় দ্রবণে কি দেয়, মিলাহক। তাহলে এটা বাউতে 15-16 আসছে, তাহলে আমরা কি বলছিলাম মিলাহক। মিলাহক মিথাইল জাতীয় যা কিছু আছে আর অ্যাসিড লাল বর্ণ, ক্ষারে হচ্ছে তোমার হলুদ বর্ণ, তাহলে ক্ষারের মধ্যে হলুদ বর্ণ দিবে। তারপর আসো তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারকের টাইট্রেশনে উপযুক্ত নির্দেশক কোনটা। তাহলে কি বলছে, তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারকের টাইট্রেশনে উপযুক্ত নির্দেশক কোনটা। তীব্র অ্যাসিড তীব্র ক্ষার হবে না, তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, তাহলে কোনটা হবে। আমরা কি বলছিলাম তীব্র অ্যাসিড মৃদু ক্ষার হইলে কি মিথাইল জাতীয় যা আছে সবাই, যা আছে মিথাইল জাতীয় সবাই হবে এটা। তারপর আসো অম্লীয় মাধ্যমে মিথাইল অরেঞ্জের বর্ণ কি রূপ। দেখো সিলেট শেরে বাংলায় 13-14, সিভাসুতে 17-18। অম্লীয় মাধ্যমে মিথাইল অরেঞ্জের বর্ণ কি রূপ। তাহলে কোয়েশ্চেন ব্যাংক তোমার ইচ্ছা নেটওয়ার্ক কিনতে পারো, নেটওয়ার্কটা ভালো এগ্রির জন্য। তাহলে অম্লীয় মাধ্যমে মিথাইল অরেঞ্জের বর্ণ কি রূপ, তাহলে আমরা কি বলছিলাম মিথাইল জাতীয় যা কিছু আছে মিলাহক, অম্লীয় মাধ্যমে কি লাল বর্ণ, দেখছো। আচ্ছা মিথাইল অরেঞ্জের বর্ণ কি অম্লীয় মাধ্যম বলছে না, মিথাইল অরেঞ্জ। মিলাহক মিথাইল জাতীয় সবকিছু লাল বর্ণের হবে, এটা কোথায় আছে সারা বাংলা 13-14 না। একটা মিনিট তারা দেখে নিত, অপশন সম্ভবত ভুল আছে, সারা বাংলা 13-14। আচ্ছা ও সরি, এখানে আসলে একটু অপশন ছিল গোলাপি লাল থাকবে, এখানে গোলাপি লালটাও থাকবে। আচ্ছা মানে শুধু গোলাপি দেবে না, এখানে গোলাপি লালটা ইনক্লুড করে দিবে, তার মানে কি হচ্ছে এখানে গোলাপি লাল বর্ণের হচ্ছে। ওকে, আচ্ছা তারপর আসো। ওকে, তাহলে আমাদের ওই জিনিসটা শেষ, আমাদের নির্দেশক টাইপের যা কিছু আছে ইনশাল্লাহ তুমি আর এখান থেকে কমন পাবা, আসলে এখান থেকে আসবে। তারপর চলো আমরা একটু প্রাইমারি ও স্ট্যান্ডার্ড, প্রাইমারি ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আমরা এই জিনিসটা একটু দেখি। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এটা একটু দেখি আমরা। খেয়াল করো কি বলছে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখানে দেখো বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা মনে রাখবো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থটা কি প্রথমত কি প্রমাণ দ্রবণ,
তৈরিতে ব্যবহার হচ্ছে। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কিসে ব্যবহার করা হচ্ছে? প্রমাণ দ্রবণ তৈরিতে ব্যবহার করা হচ্ছে। এরপর দেখো এটাকে কি বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। ওকে, প্রমাণ দ্রবণ বিশুদ্ধ অবস্থায়, এবং জলীয় বাষ্প জীবাণু দ্বারা এটা কি হয় না, আক্রান্ত হচ্ছে না, পানিগ্রাহী বা ত্যাগী নয়। ওকে, তো পানিগ্রাহী বা ত্যাগী এটা এতটা ইম্পর্টেন্ট না, তোমরা মনে রাখবা কি মেইনলি প্রমাণ দ্রবণ তৈরিতে ব্যবহৃত হয় এবং কি এটাকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। তুমি দেখবো ওটার অপোজিট হচ্ছে কিন্তু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড গুলো। যেমন বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, এটাকে পাওয়া যায় তো এটাকে যায় না। এটা কি করে জানো? তুমি যখন কোনোটা রাসায়নিক নিক্তিতে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নিয়ে মাপবা, তখন নিক্তিটা কি ক্ষয় হয়ে যাবে। ওকে, তারপর দেখো জলীয় বাষ্প জীবাণু দ্বারা আক্রান্ত হয়, রাসায়নিক নিক্তির কি করতেছে, ক্ষয় করতেছে, ক্ষয় করে, এইগুলো মনে রাখবা। এবং এইটা পানিগ্রাহী বা পানি ত্যাগী, এটা কি পানিগ্রাহী বা পানি ত্যাগী। ওকে, নেক্সট আসো, আর বেশিক্ষণ নিব না, অল্পতে শেষ করে দেবো আমরা। আচ্ছা, এক্সাম্পলটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, কোনটা হচ্ছে কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তোমরা সবাই জানো এগুলো, যে তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের মধ্যে কি থাকবে, সি থাকবে। এই সি মানে কিন্তু কার্বন না, এই সি মানে কি নরমালি সি থাকবে, এটা হচ্ছে কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। দেখো অনর্দ্র সোডিয়াম কার্বনেট, একটু মনে রাখবা, সোডিয়াম কার্বনেট অনর্দ্র, আর্দ্র কিন্তু বলে নাই। এইগুলো কিন্তু একটু প্যাচ লাগাইতে পারে, বিশেষ করে যারা জাহাঙ্গীরনগর পরীক্ষা দিবা তাদের জন্য এগুলো ইম্পর্টেন্ট। অনর্দ্র মানে কি, এখানে পানি যুক্ত নাই। তাহলে সোডিয়াম, সোডিয়ামে কি আছে না, এন এ না, তার মানে কি এটা আর্দ্র না, এজন্য অনর্দ্র মনে রাখবা। পটাশিয়াম ডাইক্রোমেট, এই যে সি আছে। অক্সালিক অ্যাসিড, এটা কি আর্দ্র, অক্সালিক অ্যাসিডটা কি আর্দ্র, আর্দ্র মানে কি এই যে দেখো পানি যুক্ত আছে, H2CO4, এই যে সি আছে, তার মানে কি আমরা বলতে পারতেছি এগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ মানে কি, এখানে সি থাকবে না, ব্যতিক্রমটাকে শুধুমাত্র হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই যে শুধুমাত্র হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ব্যতিক্রম, আর বাকি সবগুলা দেখো কোনোটাতে কিন্তু সি নাই। ওকে, কোনোটাতে কিন্তু এখানে সি নাই, সুতরাং এগুলো হবে। আচ্ছা, আরেকটু আছে, বেশিক্ষণ নাই, দেখো স্লাইড একদম কম। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটি, ক্লাস্টার 23-24 আসছে, ইজিলি দেখো কোনটা হবে, সি থাকতে হবে, ব্যতিক্রম হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে কোনটা হবে, এই যে অক্সালিক অ্যাসিড। ওকে, তারপর আসো দেখি কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। দেখো এটা কোথায় আসছে, বাউতে 11-12তে আসছে, 16-17তে আসছে, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি 13-14, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি 15-16। আচ্ছা, আর বেশিক্ষণ লাগবে না। এরপর দেখো এখানে কি বলছে, তাহলে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সি কোথায় আছে, এই যে সি আছে, HCl ব্যতিক্রম, হয়ে গেল অ্যান্সার। এরপর আসো কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। দেখো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ মানে কি সি থাকবে না, ম্যাক্সিমাম টাইম হাইড্রোক্লোরিক অ্যাসিডটা দেওয়া থাকে তোমাদেরকে, দেখো তাহলে সি থাকবে না কোথায়, এইখানেও সি আছে, এইটা কি অক্সালিক অ্যাসিড, সি আছে, এটা তো সি আছে, তার মানে কি এখানে সি আছে, নাই, পটাশিয়াম পারম্যাঙ্গানেটে সি নাই, অ্যান্সার কি হবে এটা। ওকে, তারপর আসো কোনটি প্রাথমিক প্রমাণ দ্রব। দেখো কোনটি প্রাইমারি প্রাথমিক প্রমাণ দ্রব, পটাশিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এখানে দেখো CaCl, দেখো প্রাথমিক প্রমাণ দ্রব বলতে গেলে একটু মনে রাখবা, আমরা যেরকম HCl-টা পড়ছিলাম, HCl এর মতো কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইডটা ব্যতিক্রম, এইটা ব্যতিক্রম, এইটা সেকেন্ডারি, ক্যালসিয়াম ক্লোরাইডটা কিন্তু সেকেন্ডারি। আচ্ছা, এটা একটু সেকেন্ডারি মনে রাখো, সেকেন্ডারি। আর এখানে যেটা আছে COOH 2H2, অর্থাৎ কি H2C2O4 পানি, এটা কি অক্সালিক অ্যাসিডের আর্দ্র, এখানে এটা হবে। তাহলে প্রাথমিক প্রমাণ দ্রব, এটা দেখো বাউতে 2-3 সেশন আসছে, প্রাথমিক প্রমাণ দ্রব কোনটা, এই যে এটা, ক্যালসিয়াম ক্লোরাইডটা হবে না কিন্তু। কোনটি নির্দেশক নয়। আচ্ছা, কি বলছে কোনটি নির্দেশক নয়, মিথাইল রেড নির্দেশক, ফেনলফথেলিন নির্দেশক, পটাশিয়াম পারম্যাঙ্গানেটকেও নির্দেশক হিসেবে ব্যবহার করা হচ্ছে, অর্গানিক কেমিস্ট্রিতে এটা পড়বা। তাহলে নির্দেশক নয় কোনটা, পটাশিয়াম ডাইক্রোমেট, এটা কোনো প্রকার নির্দেশক নয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে কি সাধারণত অ্যালকাইন, সরি অ্যালকোহল অ্যালকিন শনাক্তকরণে ব্যবহার করছে, অ্যালকিন অ্যালকাইন এগুলা মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্তকরণে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়, ওটা আমরা অর্গানিকে পড়বো। সো আমরা কি বলতে পারতেছি এখানে, এই যে পটাশিয়াম ডাইক্রোমেট। তারপর আসো আমরা জারণ বিজারণ চলে যাব। সো নির্দেশক পর্যন্ত সবকিছু তোমাদের ক্লিয়ার আছে কিনা একটু বলবা, লাস্ট টপিক জারণ বিজারণ। চলো আমরা দেখি, ক্লাস করার পরে কোশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে বুঝো। এখন জারণ এবং বিজারণ, চলো আমরা একটু ফার্স্ট শেষ করে ফেলি। জারণ বিজারণ জিনিসটা কি, জারণ ফার্স্টে আসো কি, আমরা জারণ যেটাকে আমরা বলতে পারি কি অক্সিডেশন, জারণ মানে কি আমরা বলতে পারি এটাকে অক্সিডেশন বলতে পারি। তাহলে জারণ বলতে কি হবে এখানে বলো তো দেখি, জারণ বলতে এখানে কি হবে, জারণ বলতে হবে কি ইলেকট্রনের ছাড়ন বা ত্যাগ করা। যেমন ধরো এখানে কপার ছিল আগে, মানে একদম পিওর একটা কপার ছিল, সেই কপার থেকে দুইটা ইলেকট্রন কি মাইনাস হয়ে যাচ্ছে, অর্থাৎ ইলেকট্রনটা চলে যাচ্ছে, তখন আমরা সেই পদ্ধতিটাকে কি বলবো, জারণ বলবো। তাহলে এখান থেকে দুইটা ইলেকট্রন গিয়ে কি হয়েছে, কপার 2+ হয়েছে, এটাকে আমরা কি বলতেছি ভাইয়া, জারণ বলতেছি। আমরা কি বলতেছি, জারণ বলতেছি।
কি বলতেছি, জারণ বলতেছি। ওকে, এরপর দেখো এখানে কি হবে, অক্সিজেনের সংযোগ হয়। এটা হচ্ছে কি সনাতন সংজ্ঞায় বলা হয় কি অক্সিজেনের সংযোগ হলে কি জারণ হয়ে যায়। অধিক তড়িৎ ঋণাত্মকের সংযোগ, যেমন দেখে যে অধিক তড়িৎ ঋণাত্মকের সংযোগ, এটা কি জারণ। আচ্ছা, হাইড্রোজেনের অপসারণ, তাহলে আমাদের যে সনাতন সংজ্ঞা আছে জারণের ক্ষেত্রে সেটা হচ্ছে কি যেখানে অক্সিজেনের সংযোগ হয় এবং হাইড্রোজেনের অপসারণে সেটাকে জারণ বলা হচ্ছে। এবং দেখো মূলত আমরা কিভাবে চিনবো কোনটা জারণ বিক্রিয়া দিচ্ছে, সেটা হচ্ছে কি যার জারণ মান বৃদ্ধি পাবে সে জারণ বিক্রিয়া দিবে, এবং কি যার ঋণাত্মক চার্জ কমবে ধনাত্মক চার্জ বাড়বে, সেটা হচ্ছে কি মূলত জারণ বিক্রিয়া দিচ্ছে। খুবই সিম্পল। আচ্ছা, বিজারণের ক্ষেত্রে আসলে রিডাকশন, তো আমরা বুঝতে পারতেছি বিজারণ মানে কি জারণের উল্টাটা হবে, অর্থাৎ কি জারণ কি করছিল ইলেকট্রন ছাড়ছিল, আর বিজারণ কি করবে ইলেকট্রনটাকে গ্রহণ করবে। তাহলে বিজারণ মানে কি জারণের বিপরীত, অর্থাৎ কি এটা কি করে ইলেকট্রন গ্রহণ করে, এটা কি করে হাইড্রোজেন সংযোজন করে, মানে জাস্ট জারণের বিপরীতটা হবে হাইড্রোজেন সংযোজন করে। এটা কি করে অক্সিজেনের অপসারণ করতেছে, এটাকে বিজারণটা। এখানে কি হচ্ছে জারণ মান হ্রাস পাচ্ছে, জারণ মান হ্রাস পাবে সেটা, এইটাই হচ্ছে মেইন সিম্বল, যে তুমি জারণ মান যখন দেখবো হ্রাস পাচ্ছে তখনই বুঝে নিবা এটা হচ্ছে বিজারণ বলতেছে। ঋণাত্মক চার্জ বাড়বে এবং কি ধনাত্মক চার্জ কমবে, সিম্পল, আর কিছু না। এরপর আসো আমরা একটু জারক এবং বিজারকের চার্টটা একটু দেখি। তাহলে দেখো জারক বলতে আমরা কি বুঝতেছি, বিজারক বলতে কি বুঝতেছি রিডিউসিং এজেন্ট, আর জারক বলতে আমরা কি বুঝতেছি অক্সিডাইজিং এজেন্ট। হ্যাঁ, কি সুন্দর, মানে স্লাইড গুলা কে কে পড়ো, স্লাইড গুলা কি মনোযোগ দিয়ে পড়ো তোমরা, স্লাইড গুলো একদম সুন্দর করে গুছিয়ে গুছিয়ে পড়বা, এত সুন্দর স্লাইড আমারই ভালো লাগে। আমি এটা আমি টাইপিস্ট যে আছে, মানে যে আমার স্লাইড গুলো বানাই, আমারই স্টুডেন্ট, ওকে আমি যে কতটা ধন্যবাদ দিই, এত সুন্দর সুন্দর স্লাইড আমাকে উপহার দিচ্ছে, কত সুন্দর একটা স্লাইড করে বানায় দিচ্ছে, মানে এগুলো পড়তে তো শান্তি লাগে, মেয়ে পড়তে শান্তি লাগে এগুলো। আচ্ছা দেখো বিজারক, তো বিজারক মানে সেই যে হচ্ছে কি জারণ, যে জারণ করবে, যে হচ্ছে কি জারণ বিক্রিয়া দিবে, সে হচ্ছে বিজারক। তার মানে কি যে ইলেকট্রন দান করে বা ত্যাগ করে, সে হচ্ছে কি বিজারক। তো বিজারকে কি হচ্ছে জারণ মান বৃদ্ধি পাচ্ছে। তো বিজারক মনে রাখবেন নিজে জারিত হয়, নিজে জারিত হয় মানে কি তোমার অন্যকে বিজারিত করতেছে, অন্যকে দান করে এবং কি নিজে ছেড়ে দিচ্ছে, এটা হচ্ছে কি বিজারক। আচ্ছা, এরপর আসো জারকের ক্ষেত্রে, জারক কি করে ইলেকট্রন গ্রহণ করে, নেগেটিভ ইলেকট্রন গ্রহণ করে, এটা হচ্ছে কি পজিটিভ, এটা হচ্ছে কি নেগেটিভ। জারণ মান হ্রাস পাবে, নিজে বিজারিত হয় অন্যকে জারিত করে, নিজে বিজারিত হয় অন্যকে জারিত করে, শেষ। তারপর আসো দেখি আমাদের, ওকে একটা বিক্রিয়া দিব তোমরা এমনিতে বুঝতে পারবা, একটা বিক্রিয়া দিয়ে দেখো এখানে কি ঘটবে, স্টেনাস ক্লোরাইড এবং কি আয়রন ক্লোরাইড, SnCl2 FeCl3, দেখো তো আমরা বিক্রিয়ক এবং উৎপাদ দিয়ে দেখব। দেখো এখানে এটা জারণ মান কত তুমি বলতে পারবা, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি কি পারবা, দেখো আমি কিভাবে নির্ণয় করি, আমি এটা জানি না, বাট আমি ক্লোরিনের জারণ মান কত জানি, ক্লোরিন কত নাম্বার গ্রুপে 17 নাম্বার গ্রুপে, জারণ মান জানি কত -1, তাহলে আমি ক্লোরিনের জন্য কত বসাইলাম এখানে -1 বসাইলাম। ওকে, আচ্ছা ক্লোরিন কয়টা আছে দেখো হিসাব করো, ক্লোরিন কয়টা আছে, দুইটা আছে, তার মানে কি -1 এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে আমরা কত পাবো -2। এখন এটাকে যদি আমি প্রশমিত করতে চাই তাহলে আমার কি প্রয়োজন, আর একটা +2 এর প্রয়োজন আছে, দ্যাটস ওয়াই এখানে কত আসবে আমার +2। দেখো কোন একটা যৌগ মুক্ত অবস্থায় এটা জারণ মান কত হচ্ছে জানো, মুক্ত অবস্থায় এটা জারণ মান হয় কত জানো, 0। তাহলে কি মনে রাখবো, কোন যৌগ মুক্ত অবস্থায় তার জারণ মান দিচ্ছে কত, 0, এটা আমরা জানি। আচ্ছা তাহলে তুমি যখন দেখলে এখানে ক্লোরিনের জারণ মান -1 দুইটা আছে, তার মানে কি -2, তাহলে এখানে আমার +2 লাগবে। সিমিলারলি দেখো এইখানে ক্লোরিনের জারণ মান -1, তার মানে কি 3 এর সাথে যখন -1 গুণ করবো -3, তাহলে আমার এখানে কত লাগবে +3। এখানে দেখো -1, আমি যখন -1 এর সাথে 4 গুণ করবো -4, তাহলে এখানে লাগবে কত +4। এখানে দেখো -2 সরি -1, তো -1 এর সাথে 2 গুণ করলে কত -2, তাহলে আমার লাগতেছে কত +2। এখন দেখো বিক্রিয়কে আমরা যদি দেখি এখানে বিক্রিয়কে কি ঘটছে এবং আমাদের উৎপাদে কি ঘটছে, আমরা এই জিনিসগুলো একটু দেখি। তো বিক্রিয়কের ক্ষেত্রে যদি আমরা দেখি তোমার Sn2+ ছিল, এটা উৎপাদে গিয়ে কি হয়েছে Sn4+, তো কি জারণ মান বাড়ছে না কমছে, জারণ মান বৃদ্ধি পাইছে, তার মানে আমরা বলতে পারি এখানে কি ঘটছে জারণ ঘটছে। আয়রনের ক্ষেত্রে দেখো আয়রন কি ছিল 3+, আয়রন গিয়ে হয়েছে কি 2+,
তাহলে দেখো জারণ মান আগে ছিল +2, এখন হচ্ছে কি +2, কমছে। তার মানে কি এখানে আমার বিজারণ ঘটছে। তাহলে এখন কোনটাকে জারক বলবো, কোনটাকে বিজারক বলবো? রিমাইন্ডার, জারক এবং বিজারক অলওয়েজ বিকারক মানে বিক্রিয়ক থাকবে, কিন্তু এখানে এই পাশে থাকবে। তাহলে আমরা বলতে পারি এইটা কি করছে, জারণ মান বৃদ্ধি পাইছে। তাহলে আমরা এটাকে মনে রাখবো কি, যার জারণ মান বৃদ্ধি পাচ্ছে বা যে জারণ করতেছে তাকে আমরা কি বলতেছি, বিজারক। আর যে বিজারণ করে তাকে আমরা কি বলি, জারক বলি। তো জারণ বিজারণ নিয়ে কোনো কনফিউশন আছে কিনা বলো? জারণ বিজারণ নিয়ে কোনো কনফিউশন আছে কিনা বলো? ওকে, ক্লিয়ার। তারপর আসো দেখি কি বলছে আমাদের। আচ্ছা, এখন আসো অনেকে বলো ভাইয়া বিজারক কিভাবে চিনবো, কারা বিজারক? ফার্স্টে আসো, বিজারক যারা থাকে ম্যাক্সিমাম হচ্ছে ইলেকট্রোপজিটিভ। ইলেকট্রোপজিটিভ মানে কি, যারা তড়িৎ ধনাত্মক। তুমি এটা এমনিতে বুঝতে পারবা, তড়িৎ ধনাত্মক কারা হয় জানো? পর্যায় সারণীতে যারা বাম দিকে থাকে এরা মূলত কি বিজারক হিসেবে কাজ করে। বিজারক মানে কি, আমার তো দান করতে হবে ভাই, আমার দান করতে হবে। তো দান কারা করে, যারা যাদের তড়িৎ ধনাত্মকতার মানটা বেশি, আমি পজিটিভ হইতে চাই, সেই তো অবশ্যই বিজারক হবে। আমরা মনে রাখবো বিজারক মানে কি, যে তড়িৎ ধনাত্মক। ম্যাক্সিমাম ক্ষেত্রে ধাতু সমূহ হয়, কারণ আমরা জানি ধাতুগুলা কি দান করার প্রবণতা বেশি থাকে, তার ধাতু সমূহ হচ্ছে। এবং যাদের শেষে কি থাকবে, আস যুক্ত থাকবে, কি থাকবে, আস। তারা, তুমি একটু ইজিলি মনে রাখার যে সিস্টেমটা সেটা হচ্ছে কি, যখন একটা যৌগের মধ্যে ধাতুর সংখ্যাটা যখন অধাতুর সমান বা বেশি পাবা, এই ট্রিক্সটা মনে রাখবা। যখন দেখবা ধাতুর সংখ্যাটা অধাতুর সমান বা বেশি, তখন এটাকে বলবা কি, বিজারক। ধাতুর সংখ্যাটা যখন দেখবা অধাতুর সমান বা বেশি, তখন সেটাকে কি বলবা, বিজারক ধরবা। তবে এখানে রিমাইন্ডার হচ্ছে কি, কার্বনকেও তোমরা ধাতু হিসেবে ধরবা, হাইড্রোজেনকেও তোমরা এখানে ধাতু হিসেবে ধরতে হবে। কার্বন হাইড্রোজেন দুইটাকে ধাতু হিসেবে ধরবা, তাইলে হিসাব মিলবে। চলো আমরা দেখি। এখন আসো, জারক ও বিজারক উভয় হিসেবে কে কাজ করে, এইটাও খুবই গুরুত্বপূর্ণ, যে কারা আসলে জারক বিজারক দুইটা হিসেবে কাজ করতেছে। আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি, ও সাথী ফিরবে না হাই। কি দিয়ে মনে রাখবো, ও সাথী ফিরবে না হাই। ও, ও মানে কি, ওজোন গ্যাস, O3। সাথী, সালফার ডাইঅক্সাইড, SO2। সাথী সালফার ডাইঅক্সাইড, ফিরবে না হাই, ফিরবে। আয়রন সালফেট, না, নো, না মানে কি, নো, না মানে কি, নো, NO। এই যে হাই, হা মানে কি, হাইড্রোজেন পারঅক্সাইড, H2O2। আর হাই মানে কি, HNO2। এরা হচ্ছে তোমার কি সাধারণত জারক বিজারক উভয় হিসেবে কাজ করতেছে। ও সাথী ফিরবে না হাই, জাস্ট এটা দিয়ে মনে রাখবা। ওকে, কোনটি বিজারক বলো? ক্লাস্টার এগ্রিতে 19-20 আসছে যে কোনটি হচ্ছে এখান থেকে কি বিজারক হবে, তোমরা অ্যান্সার করতে পারবে এগুলো। এখন আমার কি বলার দরকার আছে, বলো। তাহলে চলো আমরা দেখি কোনটি বিজারক। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এগুলো তো নরমালি বিজারকই হয়। তাহলে দেখো আমরা যদি হিসাব করি, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কোনটি বিজারক, এটা একদম নরমালি মনে রাখবা যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে কি, ম্যাঙ্গানিজ আছে না, ম্যাঙ্গানিজ আছে না, ধাতু। তার মানে আমরা বলতে পারি এটা বিজারক হিসেবে কাজ করবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, নরমালি এটা মনে রাখবা। তারপর আসুন, কোনটি জারক হিসেবে কাজ করতেছে, কোনটি জারক হিসেবে কাজ করবে বলো। বাউতে আসছে 16-17 সেশনে, জাস্ট যে কোশ্চেন গুলো দেখাবো এগুলো পড়লে ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। কোনটি জারক হিসেবে কাজ করতেছে বলো। এখানে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, সোডিয়াম একটা, হাইড্রোজেন একটা, দুইটা হয়েছে, অক্সিজেন একটা, তার মানে কি অধাতু থেকে ধাতু বেশি। এখানে এখানে দেখো সবই তো ধরো হাইড্রোজেন কয়টা, একটা, দুইটা। হাইড্রোজেন কয়টা, দুইটা, দুইটা দুইটা চারটা ধাতু। আর নাইট্রোজেন দুইটা, তার মানে কি এটা বিজারক।
এখানে দেখো লিথিয়াম যেখানে আছে এখানে কি ভাই জারক হওয়ার কোনো চান্স আছে? এটা তো অনেক বেশি তড়িৎ ধনাত্মক, তো এটা এমনিতে হইতে পারে। তারপরও দেখো এখানে অ্যালুমিনিয়াম, মানে এটা তো অবভিয়াসলি এটা বিজারক হবে। বাট এখানে দেখো কয়টা আছে, হাইড্রোজেন শুধুমাত্র একা আছে আর বাকিগুলো অধাতু। তার মানে চারটা অধাতু একটা ধাতু, চারটা অধাতু একটা ধাতু। তাহলে দেখো এখানে কি চারটা অধাতু একটা ধাতু, তার মানে অবভিয়াসলি এটা কি হবে, জারক হিসেবে কাজ করবে। একটু মনে রাখবা এসিড গুলো জারক হয়, এসিড গুলো সাধারণত কি হচ্ছে জারক হয়, এসিড গুলো জারক হয়, এটা মনে রাখবা। সালফিউরিক অ্যাসিড বলো বা যে কোনো অ্যাসিড বলো, জারক হচ্ছে মূলত। নিচের কোনটি জারক বলো? এটা আসছে বাউতে 15-16 আসছে, এটা অ্যান্সার করতে পারবা? নিচের কোনটি জারক হিসেবে কাজ করবে বলো? বলো দেখি নিচের কোনটি জারক? বলো বলো ফার্স্ট, কে কে পারবা এটা? যে বাউতে 15-16 আসছে, এখানে কি বলছে? স্টেনাস ক্লোরাইড, সোডিয়াম থায়োসালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আয়রন সালফেট। বলো নিচের কোনটি জারক হিসেবে কাজ করবে? আচ্ছা, আমরা একটু আগে দেখছি তাই না? সরি, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, দুঃখিত। একটু মিস্টেক হয়েছে, একটু মিস্টেক হয়েছে। এইটা ছিল কি সোডিয়াম থায়োসালফেট, ঠিক আছে? এইটা ছিল বিজারক বলছিল না, এটা এখানে এটা ছিল। ওকে, এটা একটু মনে রাখবা যে ক্লাস্টার এগ্রো 19-20 যে কোশ্চেনটা আসছিল কোনটি বিজারক, সোডিয়াম থায়োসালফেটটা বিজারক ছিল। ওকে, সোডিয়াম থায়োসালফেটটা ছিল। আর জারকের ক্ষেত্রে দেখো এইটা হবে, কই নিচের কোনটি জারক? পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে কি তোমার এখানে জারক হবে, এখানে জারক হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ওকে, তারপর চলো আমাদের, ওকে C2H2 যৌগে কার্বনের জারণ মান কত? আমরা কি জানি মুক্ত অবস্থায় জারণ মান কি হচ্ছে, শূন্য হচ্ছে। তাহলে দেখো আমরা কি বলতে পারি, C2H2 এটা ইকুয়াল কত, শূন্য। আমরা কার কার্বনের জারণ মান নির্ণয় করবো? তাহলে কার্বনকে x ধরলাম, 2x প্লাস হাইড্রোজেনের কত, +1, তার মানে কত, +2 ইকুয়াল 0, বা x ইকুয়াল কত বলতেছি, -1। 2 ওই পাশে গেলে এদিকে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, -1 আসবে। ঠিক আছে, কোনটি বিজারক? বাউতে 14-15, 15-16, পটুয়াখালী 17-18, হাজিদানেশ আসছে। বলছে কি কোনটি বিজারক রূপে কাজ করবে? বলো কোনটি বিজারক রূপে কাজ করবে? কোথায় আসছে? বাউ 14-15, বাউতে 15-16, বলো দেখি। এখানে দেখো কি বলছে, কোনটি বিজারক রূপে কাজ করবে। আচ্ছা, এই দুইটা তো আমরা জানি কি জারক, এখানে দেখো বিজারক। ওকে, আমরা একটু আগে দেখছিলাম না স্ট্যানাস ক্লোরাইড কি বিজারক রূপে কাজ করে, তাই না? স্ট্যানাস ক্লোরাইড কি করে, বিজারক রূপে কাজ করে। তারপর আসো, নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী জারক যার জারণ মান বেশি? HClO4, যার হচ্ছে কি তোমার কেন্দ্রীয় মৌল জারণ মান বেশি, সে হচ্ছে কি সব থেকে শক্তিশালী হবে। তাহলে কেন্দ্রীয় মৌলের জারণ মান কি ক্লোরিনে বেশি, তার মানে কি আমরা বলতে পারি HClO4। তারপর আসো, নিচের কোনটি জারক নয়? বলো কোনটি জারক হবে না? আচ্ছা, অক্সিজেনে কি তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, জারক হবে। ব্রোমিনেরও অনেক বেশি হবে। হ্যাঁ, H2O2 এটা কি হবে? এটা জারক বিজারক উভয় হিসেবে কাজ করবে। এটা হচ্ছে কি বোথ, শুধু জারক না, এটা হচ্ছে কি বোথ, এটা বোথ হিসেবে কাজ করবে। আয়রন ট্রিপ প্লাস, এটা কি বলো তো দেখি? আয়রন ট্রিপ প্লাস এটা কি হবে? এটা বাউতে 6-7 সেশন আসছে, বলে দাও অ্যান্সার দেখি, এটা কি বলতে পারবা কিনা। আচ্ছা, কি হবে দেখো তো? আমরা বলছিলাম আঁচ থাকলে বিজারক, ইক থাকলে হচ্ছে তোমার কি জারক। তাহলে এটা কি আয়রন যখন, আমরা জানি আয়রন যখন 2+ থাকে তখন কি বলে এটাকে, ফেরাস। আয়রন যখন 3+ থাকে তখন এটাকে কি বলি, ফেরিক। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, ফেরিক বলতে পারি। অর্থাৎ ইক থাকলে হচ্ছে কি, এটা ইক থাকলে হচ্ছে কি বলো, যখন ইক থাকবে তখন হচ্ছে আমরা মনে রাখবো কি এটা জারক হিসেবে কাজ করবে। ইক থাকলে জারক, তাহলে ইক থাকলে জারক। তারপর আসো, কোনটি বিজারক রূপে কাজ করবে বলো?
পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, দুইটাই জারক। সোডিয়াম থায়োসালফেট H2O3, বলো কোনটি বিজারক রূপে কাজ করবে বলো। পটুয়াখালী 14-15 আসছে। আচ্ছা দেখো, তাহলে আমাদের কি হবে, এইটা আমরা অলরেডি দেখে আসছি, এটা হবে। ঠিক আছে, যেহেতু সোডিয়ামের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। আচ্ছা এখন আসলে জারণ মান নির্ণয় করতে, মুক্ত অবস্থায় জারণ মান শূন্য, আমরা সবাই জানি, যেমন পানি সম্পূর্ণটা জারণ মান শূন্য, সালফিউরিক অ্যাসিড সম্পূর্ণ জারণ মান শূন্য, আয়রন সালফেট সম্পূর্ণ জারণ মান শূন্য। যখন কোন একটা চার্জিত অবস্থায় থাকবে তখন জারণ মান কি চার্জের সমান, যেমন কপার 2 প্লাসের জারণ মান +2, আয়রন সায়ানাইড 4 প্লাসের জারণ মান কি +4। এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো, তাইলে হবে। তারপর আসলে দেখে আমরা জারণ মান নির্ণয় করি, যেমন আমরা একটু মনে রাখবো গ্রুপ 1 এর জারণ মান +1, গ্রুপ 2 +2, গ্রুপ 3 +3, তারপর কি সরি গ্রুপ 1 এর জারণ মান কত +1, গ্রুপ 2 এর জারণ মান +2, গ্রুপ 13 এর +3, গ্রুপ 14 এর +4, গ্রুপ 15 এর কত তোমার 4 এর পরে মাইনাস নিয়ে আসবা, গ্রুপ 15 এর -3, গ্রুপ 16 -2, গ্রুপ 17 -1, গ্রুপ 18 0, শেষ জারণ মান। তো এই জটিল যৌগে জারণ মান সংখ্যা কত, জটিল যৌগে জারণ সংখ্যা কত, মানে আয়রনের জারণ সংখ্যা চাইছে, আয়রনের জারণ সংখ্যা চাইছে। দেখো কত জায়গায় আসছে, কত জায়গায় আসছে, জগন্নাথে 15-16, কুমিল মানে চিটাগাঙে 3-4, চিটাগাঙে 10-11, মাওলানা ভাসানী 17-18, বিএসএমএসটিও 17-18 এবং ইসলাম ইউনিভার্সিটি 14-15। ভেরি 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 ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। একটু খেয়াল করে দেখো আমরা কিভাবে জারণ মানটা নির্ণয় করবো আয়রন। তাহলে দেখো আমাদের সম্পূর্ণটা জারণ মান কত বলো, আমরা সম্পূর্ণ যৌগের মুক্ত অবস্থায় জারণ মান আমরা কত ধরবো, এটাকে 0 ধরবো। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, পটাশিয়ামের জারণ মান কত +1, তাহলে আমরা 1 × 4। ওকে, তাহলে আয়রনেরটা কত ধরবো আমরা বলো, আমরা এখানে আয়রনেরটা কত ধরবো, x ধরে নিলাম, আয়রনেরটা x ধরলাম। সায়ানাইড, সায়ানাইডের জারণ মান কত জানো -1 প্লাস -1 × 6 আলটিমেটলি 0। তাহলে আমরা কি বলতে পারতেছি 4 + x - 6 = 0। তাহলে কি বলতেছি x - 2 = 0, বা আমরা আলটিমেটলি বলতেছি কি x = +2। তাহলে +2 কোথায় আছে, দিস ইজ দ্য +2, অনেক জায়গায় আসছে না, +2 চলে আসছে। কে কে নান বলছো, নান না +2 হবে, এটা +2। তারপর আসো দেখি, ওকে এটাই তো আমরা করলাম মাত্র। তারপর আসো পটাশিয়াম ডাইক্রোমেট যৌগের ক্রোমিয়ামের জারণ মান কত, দেখো কোথায় কোথায় আসছে, ক্লাস্টার ডিগ্রিতে 19-20 আসছে, বাউতে 9-10, বাউতে 17-18, তোমার সিলেট শেরে বাংলা 3-4, পটুয়াখালী 14-15, সিভাসুতে 15-16। খুবই ইম্পর্টেন্ট, বলছে কি যে ক্রোমিয়াম যৌগের ক্রোমিয়ামের জারণ মান কত। আমরা কি করবো, মুক্ত অবস্থা জারণ মান 0 ধরবো, K2Cr2O7, মুক্ত অবস্থা জারণ মান 0। তাহলে আমরা কি করবো, ক্রোমিয়ামের জারণ মান নির্ণয় করবো না, তাহলে পটাশিয়ামের কত 1 জানি, তাহলে দুইটা মানে কি 2, আচ্ছা প্লাস ক্রোমিয়াম দুইটা না 2x, মাইনাস কত 7 × 14 -14, যেহেতু অক্সিজেনের জারণ মান -2, তাহলে আমাদের 0 আসছে এখানে। তাহলে কি বলবো 2x - 12 = 0, বা x = কত বলতে পারি আমরা এখানে +6 বলতে পারি, আর হয়ে গেল +6, তাহলে +6 আসছে। এগুলাই গুরুত্বপূর্ণ। ওকে আচ্ছা এটা কে ই করেন নাকি, দেখো কি বলছে এখানে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌগে ম্যাঙ্গানিজের জারণ মান কত, বলছে কি এখানে ম্যাঙ্গানিজের জারণ মানটা কত হবে। তাহলে দেখো পটাশিয়ামের জারণ মান কত আমরা জানি +1, তাই না, ম্যাঙ্গানিজেরটা ধরলাম x, প্লাস অক্সিজেনটা কত 4, -4 মানে কি -8, এখানে কত আসবে -8 আসবে, = 0। তাহলে বা আমরা x = কত বলতে পারি এখানে +7, ঠিক আছে, অলমোস্ট শেষের দিকে আমরা। আচ্ছা লাগবে না, ওকে আচ্ছা ক্রোমিয়াম দেখে ফেলছি অলরেডি, ওকে ক্লাস শেষ। ইনশাআল্লাহ তোমরা এখন নিজের মতো পরীক্ষা দিবা, প্র্যাকটিস করবা আল্লাহর রহমতে। আশা করি তোমরা এখান থেকে যা পড়াইছি তা থেকে পারবে ইনশাআল্লাহ। ক্লাস এই পর্যন্ত রইলো, পরবর্তী ক্লাসগুলো চেষ্টা করবা সবাই লাইভে করার জন্য। ওকে, আর যারা নোট করছো ক্লাসের রিভিউ সবকিছু তোমরা সাবমিট করতে পারো গ্রুপের মধ্যে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।